নমস্কার। প্রথমেই গ্রহণ করুন শ্রীহরি নাট্য কোম্পানির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণা। শ্রীহরি নাট্য কোম্পানি মাইকের চোঙগুলি যে সমস্ত খুঁটিতে বাঁধা আছে সে সমস্ত খুঁটি থেকে হেলান দিয়ে বসবেন না অথবা এদিক ওদিক ঘোরাবেন না। তাতে আপনাদের যাত্রা শোনা এবং আমাদের যাত্রা শোনাবার ক্ষেত্রে বিশেষ অসুবিধা হতে পারে। কমিটির প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। বিশেষ কোনো প্রয়োজনে সাজঘরে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করুন। যাত্রা চলাকালীন সাজঘর হইতে রঙ্গমঞ্চের যাতায়াতের পথটি দয়া করে ছেড়ে দাঁড়াবেন। আমাদের যোগাযোগের ঠিকানা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সমস্ত যাত্রা বুকিং অফিস, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা, রানীগঞ্জ, কলিকাতা 337, রবীন্দ্র সরণি, কলিকাতা 6। আমাদের হেড অফিস যাত্রা মঞ্চ, সুনীল মাইতি, নন্দকুমার হাইরোড। এবং বিশেষ যোগাযোগ সুনীল বাবু, রুইনান বাসস্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। ঘোষণাগুলি এখানেই শেষ হল। ধন্যবাদ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আয়োজক যাত্রা কমিটির সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসনিক বিভাগকে শ্রীহরি নাট্য কোম্পানির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে সৈকত দাস প্রতিষ্ঠিত, নমিতা দাস প্রযোজিত এক অশ্রু সজল সামাজিক নাটক। মূল কাহিনী ভৈরব গঙ্গোপাধ্যায়, রচনা নট নাট্যকার সোমনাথ মন্ডল, নির্দেশনায় যাত্রার দ্রোণাচার্য রঞ্জন কুমার, সুর দেবরাজ ও প্রচলিত, আবহ মাস্টার সহদেব পূর্ণচন্দ্র ও বাসুদেব ঘোড়ে, নৃত্যে মাস্টার জনি, প্রচার পরিকল্পনায় সুমিত রায়, কলিকাতা। দল ম্যানেজার রমেশ চন্দ্র মুলিয়ান, অফিস ম্যানেজার দুলাল মাইতি। আলো স্টার ইলেকট্রনিক্স, নিয়ন্ত্রণে মন্টু মাইতি। ধ্বনি সীমা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে তপন খাটুয়া। শুরু করছে শ্রী শ্রী ঠাকুর শ্রীহরির আশীর্বাদ ধন্য শ্রীহরি নাট্য কোম্পানি পরিবেশিত এক অশ্রু সজল সামাজিক নাটক। সুখের সংসার হলো ছারখার, দুঃখের খবরে পড়লো তাই বিধাতার নিঠুর পরিহাসে লজ্জা কেড়েছে সভ্য সমাজ, লজ্জা কেড়েছে সভ্য সমাজ, লজ্জা কেড়েছে সভ্য সমাজ। পরিণাম কি জানিস? ভালো কাজটা চলে আয়, নইলে এই বেল মারতে মারতে আমি তোকে নিয়ে যাবো। আমাকে তবু একদল লোভী পুরুষের লালসার আগুনে আমি কিছুতেই নিজেকে বলি দিতে পারবো না। পারবি না? কিছুতেই না। তবে রে হারামজাদি, আমি তোমার মায়ের পড়ে বলছি, কেন তুমি এইভাবে নিজের সংসারে সর্বনাশ করছো? আমি তো তোমার বিবাহিত স্ত্রী।
জামাই যা স্ত্রী, ওই এক চিলতে সিঁদুর পরে এ সমাজের স্বামী কেনা যায় না। স্মৃতির সিঁদুর মেয়েদের সাহায্যের মেয়ে সাধনার ফল। এই স্মৃতির সিঁদুর মাথায় নিয়ে আমি আমার সতীত্ব বিক্রি করতে পারবো না। কিসের সতীত্ব? পাশের ঘরে তোমার নাচ দেখার জন্য যারা বসে আছে তারা পকেট ভর্তি টাকা এনেছে। আমাদের এই আধুনিক সমাজে তোমার সতীত্বের চেয়ে টাকার মূল্য আমার কাছে অনেক অনেক বেশি। চাই না এই আধুনিক সমাজ, চাই না মেকি সম্পর্কের ফাঁকির জীবন। দেবো না লজ্জা কাটে এই সভ্য সমাজকে। টাকা পয়সা আমি কিছুই চাই না। কিন্তু আমি তো চাই অনেক অনেক টাকা, যাদের সুখ কেনা যায়, সম্মান কেনা যায়। নিজের বিবাহিত স্ত্রীর ঘোমটা খসিয়ে পর পুরুষের সামনে নাচিয়ে কোন সম্মান কিনবে বলতে পারো? এটা যদি বুঝতে তাহলে এত নাকামি করতে না। চলে এসো, চলে এসো। আমি তোমাকে শেষবারের মতো বলছি, আগুন নিয়ে খেলতে চেও না। অনেক আশা নিয়ে আমি সিঁদুর পরেছিলাম, তার সম্মান যদি রাখতে না পারো তাহলে আমি নিজের হাতে সেই সিঁদুর মুছে ফেলবো। তবু আমার নারী ধর্ম বিসর্জন দেব না। আমিও বড় লোকের স্বপ্ন বিসর্জন দিতে পারবো না। চলে এসো, চলে এসো। নাচো, গাও, গাও, নাচো। এতদিন একটা দানবকে শেষ করতে পেরেছি। 10টা বছর ধরে যে দানবটা তিল তিল করে নিজের দা সিঁদুরকে কলঙ্কিত করতে চেয়েছিল, নিজের হাতে সেই পাপীর শাস্তি দিয়েছি। সিঁদুরের সম্মান রাখার জন্য স্বামীর রক্ত দিয়ে সেই সিঁদুরকে আমি মুছে ফেলেছি। ওগো সম্মানীয় জনতা বলো, আপনি বলুন আমি সতী না অসতী? আপনাদের বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। বাহ বাহ বাহ, অপূর্ব, অসাধারণ, ওয়ান্ডারফুল। আজকে রিহার্সালে যা দেখালে, শুটিং এর সময় তা একানা যদি করতে পারো তাহলে আমাদের নতুন বাংলার ছবি সব সিনেমা হলের পর্দায় একেবারে আগুন লাগিয়ে দেবে। হলে আগুন লাগলে ছবি বন্ধ হয়ে যাবে কবি। কোনো ভয় নেই, দর্শকের চোখে চলে সে আগুন নিভে যাবে। তাহলে সজল বাবুকে আমার টাকাটা বাড়াতে বলো। এই দেখো, খালি টাকার কথা বলো। একটু আগে কি সুন্দর বলেছিলে, আমি আধুনিক জীবন চাই না, টাকা পয়সা কিচ্ছু চাই না। ও তো চিত্রনাট্যে লেখা সংলাপ মুখস্থ করে বলেছি। আমরা অভিনেত্রীরা মঞ্চে বা ক্যামেরার সামনে যা বলি, বাস্তবে করি ঠিক তা উল্টো। তা ঠিক, পর্দায় সতী সাবিত্রী অভিনয় করে যে নায়িকা ঘরে ঘরে পুজো পাচ্ছে, তার নিজের জীবনে আজ পর্যন্ত কতগুলো স্বামী পাল্টেছে, তার নিজের মতোই মনে নেই। কারণ এই যে এতক্ষণ সিঁদুর নিয়ে আমি চোখের জল ফেললাম, বাস্তবে এই মধুমিতাকে দেখলে বোঝা যায় কি আমি বিবাহিতা না অবিবাহিতা? আমার মনে হয় তুমি দিনে কুমারী, রাতে বিবাহিতা। ইয়ার্কি করো না তো, সত্যি করে বলো না, আমাকে দেখে কি মনে হয় তোমার? কি করে বলবো, মাত্র 1 বছর হলো তুমি এই লাইনে এসেছো। তোমার অতীতটা যে আমাদের কাছে এখনো অন্ধকার থেকে গেছে। আমি আমার অতীতটাকে অন্ধকারে রাখতে চাই, বর্তমানটাই আমার পরিচয়। আমি শুধু নায়িকা, হিরোইন। তাহলে এই হিরোটাকে একটু ভালোবাসো না ভাই। আমার তো অনেক হিরো। সজল এখন তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই তো তোমাকে গাড়িতে নিয়ে গিয়ে বড় বড় রেস্তোরাঁয় খাওয়াচ্ছে। তুমি এখন ফুটন্ত গোলাপ। গোলাপের অলি আছে, আগুনের আছে বাহার, সকলেরই সাথী আছে, শুধু কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার, হায় হায় কেউ নেই আমার। ও গোলাপের অলি আছে, আগুনের আছে বাহার, সকলেরই সাথী আছে, শুধু কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার, হায় হায় কেউ নেই আমার।
কথাই হচ্ছিল। আমার কথা না, আমার প্রেমের কেচ্ছা। হ্যাঁ না মানে মধুমিতার সাথে একটু ঠাট্টা করছি। ঠাট্টা করতে করতে অনেক কিছু আবার সিরিয়াস হয়ে যায়, তাই না মধুমিতা? আমি এখন সিরিয়াসলি শুধু অভিনয়ের কথা ভাবছি। রাইট, রাইট ইউ আর। আচ্ছা প্রবীর, ছবির কাজের কত বাকি? আর এক সপ্তাহের মধ্যে শুটিং এর কাজ শেষ হয়ে যাবে। এই তো একটু আগে লাস্ট সিনটা রিহার্সেল করছিলাম, মধুমিতা যা করলো এক কথা অনবদ্য। হ্যাঁ, তাহলে চটপট কাজ শেষ করে ফেলুন। হয়ে যাবে। শুধু একটু জোরদার পাবলিসিটি করতে পারলে, লাখখানিক টাকা পেলে মনুমেন্টের মাথার উপর মধুমিতার একটা ছবি লাগিয়ে দেবো। যা করবার তাড়াতাড়ি করুন। তবে হ্যাঁ, কালকের মধ্যে আমি 2 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, তবে কারোর যেন পেমেন্ট বাকি না থাকে। ধন্যবাদ সজল বাবু, আমি একটু স্টুডিওতে যাচ্ছি, কোনো চিন্তা করবেন না। এই ছবি রিলিজ করার পর বাংলার ইয়াং জেনারেশন মধুমিতা নাম করে বুক চাপড়াবে। তুমি এত বাড়িয়ে বলো না তো। আরে মোটে বাড়িয়ে বলিনি। আর সেদিন তোমার ছবি কয়েকটা পবিত্র হতে পড়ে থাকবে তোমার চলার পথে অনেক পেছনে। আপনারা সবাই মিলে আমার মাথাটা ঘুরিয়ে দেবেন দেখছি। এখনো আপনি কেন মধুমিতা? আমাদের সম্পর্কটা কি এতদিনে আপনি থেকে তুমিতে নেমে আসতে পারে না? তাহলে তোমার মুখে কি আমার নামটা মধুমিতা থেকে মিতা হতে পারে না, শুধু মিতা? ও, শুধু মিতা হয়েই থাকবো, এর বেশি এগোতে দেবে না, তাই তো? এর বেশি এগোতে গেলে যে আমার ভয় করে। আমাদের অভিনয় জীবনে পদে পদে লোভের হাতছানি, একবার পিছলে পড়লে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। আমাকে তুমি সিনেমা জগতের মানুষের সঙ্গে এক করে দেখো না মিতা। আমার আদর্শ বংশ মর্যাদা আমাকে কোনোদিন নোংরামি করতে শেখায়নি। তোমার কথা অস্বীকার করছি না, কিন্তু আমাদের মতো অভিনেত্রীদের কখনো প্রযোজক, কখনো ডাইরেক্টর, কখনো সুরকার, কখনো বা নায়কের শ্লীলতাহানির শিকার হতে হয়। ওরা সকলের অভিনেত্রীদের কামনা বাসনা পাপ লালসার পরিতৃপ্তির উপকরণ মনে করেন ওদের যেমন খুশি ব্যবহার করা যায় আর যেমন খুশি ছুঁড়েও ফেলে দেওয়া যায়। ধন্যবাদ, ধন্যবাদ মধুমিতা। কথাটা সময় মতো বলে খুব ভালোই করেছো, কারণ আমি বোধহয় মনে মনে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আর সেই মিথ্যে স্বপ্নটাকে ভেঙে ফেলে তোমার জীবন থেকে আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে এই মিতাকে চিতায় তুলে দিয়ে যাও। বলছি কি? সকলের সঙ্গে তোমাকে এক পালাই ওজন করা যায় না সজল। তোমার মনের সাথে যে আমি আমার ইচ্ছা মেলাবো। মিতা, মিতা তুমি আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। সজল, কি প্রথম কাছে এসেছি, কি প্রথম ছেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছে কি আগে কে দিয়েছে সারা, আর রাগে কে গদি সারা। দেখেছে কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গদি সাহারা। কে প্রথম মন জাগানো, তুমি না আমি। মিতা, মিতা তুমি একটা সাংঘাতিক মেয়ে। প্রথমে এমন ভয় ধরিয়ে দিয়েছিলে। এত তুমি ভয় পাবে কেন? এত লেখাপড়া শিখে এটা বোঝো না যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। আমি তো ডুবুরি নই, আর মেয়েদের মনের অতল সাগরে ডুব দেওয়া আমার পেশা নয়। জীবনেই প্রথম কোনো মেয়েকে আমার ভালোবাসার কথা বললাম, এবং তার মনের গভীরে ঝড় তুলে দিয়ে তার সব বন্ধ জানালাগুলো খুলে দিলে। তাই যদি পেরে থাকি তাহলে আমার মতো সুখী বোধ হয় আর কেউ নেই মিতা। সজল। তাই সুখটাকে সঙ্গী করে আজকের মতো আমি বিদায় নিই। এখনই চলে যাবে? আমাকে একবার কারখানায় যেতে হবে, নইলে আমার ড্যাডি সোমেশ্বর মুখার্জি বন্দুক হাতে এই মঞ্চে অবতীর্ণ হবেন, আর তারই ছেলের প্রেমের পাখিটাকে সজল, প্রথম দৃশ্যেই গুলি করে মেরে ফেলবেন। অতএব আজকের মতো গুড বাই। সজল! সজল! শুধু তোমার বাবাই নয়,
তা তুমি করতে পারো না। জানো, তোমাদের ওই নরম তুলতুলে শরীরগুলো শুধু পুরুষদের কামনা পূরণের জন্য, সুখ দেওয়ার জন্যে। আর ফুলের বিছানায় তোমাদের এই মাখনের মতো নগ্ন শরীরটা এলিয়ে দিয়ে পুরুষদের যৌন লালসা তৃপ্তির জন্য। ভালো ভালো, ডায়লগটা ভিলেনের পক্ষে খুবই ভালো। তার লেখাটিকার অভ্যাস আছে নাকি? আমি কালি কাগজ খরচ করে লিখি না, তবে মেয়ে মানুষ পেলে কাজে করেই দেখা। ভালো ভালো ভালো, তা আমার এখানে কি মনে করে জানতে ইচ্ছে করছে? আমারও জানতে ইচ্ছে করছে যে মালটাকে দিয়ে আমার কাজ হবে কি না। সংযত ভাষায় কথা বলুন। আমার না ওই এক দোষ সোনামণি, মুখ দিয়ে ভাষাগুলো বেরিয়ে যায়। তবে ভাবনার কিছু নেই, আমি তোমাকে পুষিয়ে দেব, চাইলে শরীর দিয়ে, নইলে মাল্লু দিয়ে। মাল্লু বোঝো? মাল্লু খুব বুঝি, মাল্লু বুঝি না আবার? মাল্লু নিয়ে তো আমার কারবার। ওরে আমার মনু রে, এবার তাহলে আসল কথাটা বলি। ওই যে পুরুষের উপর বদলা না যেন কি বলছিলে, ধরো তুমি বদলা নিলে আমি তোমাকে অনেক মারলু, মানে টাকা, অনেক অনেক টাকা দিলাম। টাকা? এই নাও তোমার কাজের অ্যাডভান্স 10,000 টাকা। অ্যাডভান্স? প্রতি সপ্তাহে আমি তোমাকে 20,000 টাকা দিয়ে যাব। বদলে ওই সজলের সুখের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলতে হবে। তার আগে বলুন, আপনি কে? সজনে সর্বনাশ করার জন্য আমাকে টাকা দিতে চাইছেন কেন? তার জবাব যদি আমি তোমাকে না দিই, তাহলে আমার কাছ থেকে কোনো কাজ পাবেন না। হয়তো সজলকে ভালোবেসে একদিন ওর জীবনে স্ত্রীর আসনে গিয়ে বসবো। স্ত্রী? তুমি? না না, তা তুমি করতে পারো না। কেন পারি না? মনে রাখবেন, আপনি যে টাকা দিচ্ছেন মুখার্জি বাড়ির বউ হতে পারলে তার চেয়ে কয়েক লক্ষ গুণ টাকার মালিক হব আমি। বউ হবে? মুখার্জি বাড়ির বউ? মুরগির ছাল ছাড়ানো দেখেছ? আপনি? আমার নাম চাঁদ, চাঁদ দেখা যায় রাতে, সবাই বলে চাঁদ মামা। তারপর নিশ্চয়ই শুনেছ চাঁদে অনেক কলঙ্ক আছে, যদিও আমি এখনো নিষ্কলঙ্ক। তবে আমার কথা না শুনলে আমি তোমার গায়েও কলঙ্ক মাখিয়ে ফেলবো। ধীরে যাও মামা, ধীরে। এই, তুমি কি করে জানলে যে আমি সজলের মামা? শকুনি মামা, কংস মামা, কালিমি মামা, সব মামারই তো ভাগ্নেদের। আর আপনি তো চাঁদ মামা। সব ঠিক আছে, আর কিছু জানতে চাই না। আমার একমাত্র লক্ষ্য পুরুষের সর্বনাশ। মিস্টার মামা, আমি স্বামী সংসার কিছুই চাই না। আমি চাই পুরুষের সুখের সংসার পুরে ছাড়খাড় করে দিতে। হাতে মেলান, এবার নিশ্চিন্ত বাড়ি যান। সজলকে আমি এমন জালে জড়াবো, যন্ত্রণায় ছটফট করবে আর চিৎকার করে বলবে, "বাবা! বাবা!" বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! মেরে ফেললে, প্রাণে মেরে ফেললে। ওরে বাবা রে, ওরে মা রে! খবরদার পালাবার চেষ্টা করবি না, আজ আমি তোকে গুলি করে মেরে ফেলবো। বদমাইশ কোথাকার! মারবেন না স্যার, মারবেন না। এই হয়ে আসছে, তোকে খুন করলে আমার গায়ের জ্বালা মিটবে না। আজ তোর দুর্গা দাস নাম আমি ঘুচিয়ে দেবো। দুর্গা দাস নয় স্যার, টু দি পয়েন্ট, আমার নাম হচ্ছে দুর্গাপদ। দুর্গাপদ? এখন নিজের নামটা মনে আছে তাহলে? তোর ওই নামের আগে আমি একটা টাইটেল বসিয়ে দেবো, তুই হবি ঈশ্বর দুর্গাচর। দুর্গাচরণ নয় স্যার, টু দি পয়েন্টে আবার গোলমাল করলেন। আমার নাম দুর্গাপদ, আমি হচ্ছি দুর্গাপদ চাকর। তুই চাকর নয়, খচ্চর। বেটা বদমাইশ কোথাকার! মিথ্যা কথা বলে মেয়ে দেখতে নিয়ে এসে আমার ভ্যালুয়েবল টাইম নষ্ট করলি। না স্যার, টু দি পয়েন্ট, মিথ্যে কথা বলিনি, মিথ্যে কথা বলিনি। এই আপনার পা ছুঁয়ে দিব্যি করে বলছি। ওই! খবরদার, পায়ে হাত দেবে না, পায়ে হাত দেবে না। চুপচাপ মাথার উপরে হাত তুলে দাঁড়া। আমি টু দি পয়েন্ট তোর বুকের মাঝখানে একটা গুলি করব। হাত তোল, হাত তোল বলছি। এ হাত তোলা যাবে না স্যার, অনেকটা পথ দৌড়েছে। টু দি পয়েন্ট, ধুতির গিট খুলে গেছে। আবার? না স্যার, মিথ্যে কথা বলছি না, টু দি পয়েন্ট, ধুতির গিট খুলে গেছে। এই হাতটা দিয়ে ধুতিটা ধরে আছি, হাতটা যদি ছেড়ে দিই, টু দি পয়েন্ট দেখে আপনি
লজ্জা পাবেন স্যার। সজলের জন্য মেয়ে দেখতে নিয়ে এলে, বলে মেয়ে সুন্দরী, ফর্সা, লম্বা, আমার সজলের সঙ্গে চমৎকার মানাবে। কিন্তু কি দেখলাম, মেয়ের যা গায়ের রং, দিনের বেলায় আলো জ্বেলেও খুঁজতে হবে। এত টাকা খেয়ে না স্যার, টাকা খাইনি, দুধই পান। ওরা কিন্তু প্লেট ভরে মিষ্টি দিয়েছিল, সেটা তো আপনার ভয়ে আমি খেতে পারিনি স্যার। এবার আমি তোকে গুলি খাওয়াবো। রেডি? মারবেন না, গুলি চালাবেন না, আমার সামনে কোনো বেআইনি কাজ করবেন না। তোমার সাহস তো কম নয়, আমার বন্ধুকে হাত দিয়েছো। হু আর ইউ? পোশাকটা থেকে বুঝতে পারছেন না আমি এখানকার থানার হাবিলদার বিজয় বিজয় রায়। আরে বিজয় হও কিংবা পরাজয় হও, বাবুর বন্ধুকে হাত দিয়েছো কেন? বাবুকে তুমি চেনো? ইনি হচ্ছেন বিখ্যাত ব্যবসায়ী সোমেশ্বর মুখার্জি, তিনটে লোহা কারখানার মালিক। ও আচ্ছা, তাই নাকি? নমস্কার স্যার, নমস্কার। অ্যাটেনশন, চলুন স্যার, থানায় চলুন। থানায় যাবো? কিসের জন্য? কি অপরাধ করেছে? ওই লোকটার বুকে বন্দুক দেখিয়ে উনাকে খুন করার হুমকি দিয়েছেন। আরে বাবা, বাবু শুধু ঠাট্টা করে। না 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 না, বন্দুক পিস্তল নিয়ে ঠাট্টা করাটাও একটা বেআইনি কাজ। চলুন স্যার, থানায় চলুন। ঠিক আছে ঠিক আছে, না হয় খুনের হুমকি দিয়েছে, খুন তো করিনি। তাতে কি হয়েছে? মারার কেস যেমন আছে তেমনি অ্যাটেম্প টু মারার কেসও আছে। খুন করার হুমকি দেওয়াটাও একটা বেআইনি কাজ। আর এই হাবিলদার বিজয় রায়ের সামনে কোনো বেআইনি কাজ চলবে না। তুমি জানো, পুলিশ কমিশনের কাছে একটা রিপোর্ট করে দিলে তোমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। কি বললেন স্যার? কমিশনার সাহেব? কিছু মনে করবেন না স্যার, কিছু মনে করবেন না। সাহেব নিজে আমাকে এই দেখুন এই মেডেলটা দিয়েছেন। আর এটা পেয়েছি পঞ্চায়েত থেকে। আর ওসমান ডাকাতকে ধরার জন্য এটা পেয়েছিলাম। এই অঞ্চলের সবাই এই বিজয় রায়কে চেনে। চেনে টু দি পয়েন্ট, পাগল বলেই চেনে। রাজা বলেছেন, ঠিকই বলেছেন। আমাকে তো বাড়ির সকলে পাগলই বলে, আর থানার বন্ধুরা তারাও আমাকে পাগল বলে, আর যে সকল চোর ডাকাতদের আমি ধরে নিয়ে যাই তারাও আমাকে পাগল বলে। তবু এই হাবিলদার বিজয় রায় কখনো বেআইনি কাজ করবে না। চলুন স্যার, দেরি করবেন না। এই পাগলটাকে খেপিয়ে কোনো লাভ হবে না স্যার, কথাই বলে না। বাঘে ছুলে 18, পুলিশ ছুলে একেবারে 36 কা। বেটাকে 10-20 টাকা দিয়ে এখান থেকে কাটিয়ে দিতে হবে স্যার। শোনো, যা চাও বুঝেছি, এই 50 টাকা নিয়ে পথ দেখো। আমি 50 টাকা নেব? ও, মন উঠলো না বুঝে? ঠিক আছে, তোমাদের এলাকায় যখন এসে পড়েছে তখন কি আর করা যাবে। নাও, 100ই রাখো। 100 টাকা? আমি 100 টাকা নেব? আর কত দেবে? অন্য কেউ হলে টাকাটা পকেটে পুরো এখান থেকে কেটে পড়তো। অন্য কারোর সঙ্গে আমার তুলনা করবেন না স্যার। আমি হাবিলদার বিজয় রায়, আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। তা কত চাই তোমার? 410। 410 টাকা? না না, টাকা নয়, টাকা নয়। ভারতীয় দণ্ডবিধির 410 নম্বর ধারা। পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করলে 410 নম্বর ধারা লেগে যাবে আপনার পেছন। ভালো জানতো, থানায় চলুন। আচ্ছা, আমি যদি তোমাকে 500 টাকা দিই? 5000 দিলেও নেব না। আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। আমাকে দিয়ে এত সহজে কোনো বেআইনি কাজ করানো যাবে না। আজ পর্যন্ত পুলিশের চাকরিতে কারো কাছে হাত পেতে আমি 5 পয়সাও নিইনি স্যার। তাই নাকি? হ্যাঁ। তা কত মাইনে পাও? সংসার চলে তাতে? চলে না, চলে না, চলে না। চলে না স্যার, চলে না। কি করে চলবে? সংসারে বিধবা মা, আমরা 2 ভাই, আমি বড়, আর আছে আমার স্ত্রী। ভাইটা এমএ পড়ছে, আর আছে মিষ্টি একটা বোন, আর সেই বোনটাও বিয়ে পাস করেছে। আর সেই বোনের বিয়ে যে আমি কি করে দেবো তা কেই জানে। তাহলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিচ্ছ কেন? আবার আপনি বেআইনি কথা বলছেন। আইনি শৃঙ্খলা রক্ষা করার জন্য সরকার আমাদের এই খাকি পোশাকটা দিয়েছেন, হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল দিয়েছেন। আমি হাত তুললে মন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে যায়, আর সেই হাত দিয়ে ঘুষ খেয়ে আমি কিনা নিজে আইন ভাঙবো? হ্যাঁ, আচ্ছা বিজয় বাবু, আপনি এখন কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? কেন? থানা থেকে আসছি, বাড়ি যাব। আজকের মতো আমার ডিউটি শেষ। তাহলে বিজয় বাবু, ডিউটি যার শেষ হয়ে গেছে সে কি করে ডিউটি করতে পারে? আসামি ধরতে পারে কি? স্যার, আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল, সেই বিজয় বাবু কখনো বেআইনি কাজ করতে পারে? কি বললেন স্যার? এটা বেআইনি হয়ে যাবে? তবে স্যার, এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত করে জানাবো। আজ এই হাবিলদার বিজয় রায়ের হাত থেকে বেঁচে গেলেন, ভবিষ্যতে আর কোনোদিন আইন ভাঙার চেষ্টা করবেন না। চলি স্যার। অ্যাটেনশন, অ্যাবাউট টপ টপ কুইক মার্চ।
দেখলে দুর্গা শঙ্কর? দুর্গা শঙ্কর নয় স্যার, টু দি পয়েন্ট, আমার নাম হচ্ছে দুর্গাপদ। ওই হাবিলদার বিজয় বাবুর সাহস দেখেছি, সোমেশ্বর মুখার্জিকে অ্যারেস্ট করতে চায়। আমি ওকে সমুচিত শিক্ষা দেব। টু দি পয়েন্ট, রাইট কথা বলেছেন স্যার। চলুন কলকাতা ফিরে গিয়ে আইজি সাহেবকে বলে না, কলকাতায় নয়, ও আমাকে এইখানে অপমান করেছে, এইখানেই তার জবাব। আমার কোম্পানির ম্যানেজার আমার সামনে মাথা তুলে কথা বলবার সাহস পায় না, আর সামান্য পুলিশের হাবিলদারের কাছে মাথা নিচু করে ফিরে যেতে হবে। আপনি কি করবেন ওই স্যার? বিজয় বাবুকে অ্যারেস্ট করে কলকাতায় নিয়ে যাব, দেখে কোন আইনে সে আমার বেআইনি কাজ ঠেকাতে পারে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় দুর্গাপদ। দুর্গাপদ নয় স্যার, টু দি পয়েন্ট, আমার নাম হচ্ছে দুর্গাপদ। মা, তুমি কি শুরু করেছো বলো তো? বন্ধ করো, বন্ধ করো তোমার রেডিওর গান শোনা। কি ব্যাপার বিমল, অমন ষাঁড়ের মতো তুই তেড়ে আসছিস কেন? তা কি করবো বলতে পারো? এইভাবে ফুল ভলিউমে রেডিও চালালে কারুর কি পড়াশোনা হয়? তাছাড়া সামনে সপ্তাহে আমার চাকরির ইন্টারভিউ। তোর পরীক্ষার জন্য কি বাড়ির সবাই মুখে তালা লাগিয়ে বসে থাকবি নাকি? এটা পানবিড়ির দোকান নয় মা, এটা হচ্ছে বাড়ি। তাই নাকি? তা তুই এ বাড়ির কোন অসুবিধা দেখিস বলতে পারিস? পড়াশোনার অজুহাতে দিব্যি তো বেকার বসে বসে অন্ন ধ্বংস করছিস। কি বললে মা? আমি অন্য ধ্বংস করছি? কিন্তু মা গো, এই সংসারে মাথা হচ্ছে বর্দা, আর বর্দাই তো আমাকে পড়াশোনা চালিয়ে যেতে তোর বলেছে। বড়দা তো বলেই খালাস, ওই হাবিলদারের চাকরি করে এ সংসারে কটা পয়সা নিয়ে আসে সে খবর তুই রাখিস? এতগুলো মানুষের খাওয়া খরচ কিভাবে চলছে সে খবর রাখে? কিন্তু বর্দাই তুই সংসার চালাচ্ছে মা, আর তুমি বাবা রিটায়ারমেন্টে কয়েক লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছো। তোমার পেনশনের একটি টাকাও তুমি এ সংসারে খরচ করো না। কেন করব বলি, কেন করব শুনি? তোর বড়দা ধর্মপুত্র যুধিষ্ঠির বেআইনি কাজ করবে না, ঘুষ খাবে না। যুধিষ্ঠির শব্দটাকে তুমি ধিক্কার দিলেও বড়দার জন্য আমরা গর্ব অনুভব করব। বাবা মারা যাওয়ার পর দাদা আমাদের মানুষ করবার জন্যে দিনের পর দিন দিন মজুরি করেছে, হোমগার্ডের কাজ করেছে, তোমার জন্য দোতলায় ঘর তুলে দিয়েছে। আর তুমি বাবার প্রভিডেন্ট ফান্ডের কয়েক লক্ষ টাকা, তোমার প্রত্যেক মাসের পেনশন, তার একটি টাকাও তুমি এ সংসারে খরচ করো। বুঝেছি বুঝেছি, এসব হচ্ছে বড় বউয়ের শেখানো কথা। বড় বউদিকে শেখাতে হবে কেন? সামান্য শিক্ষাটুকু পেতে থাকলে সব সত্যিটাই বোঝা যায়। আমাকে আর জ্ঞান দিবি না। তোর বড়দা মানুষ করেছে বলে তার কাছে মাথাটা বন্ধক দিতে হবে নাকি? মাথা বন্ধক দিতে হবে কেন মা? বলি মাথা বন্ধক দিতে হবে কেন? তোমাকেও এই সংসারে কিছু দায় দায়িত্ব নিতে হবে। অথচ দেখো না আমাদের বড় বৌদি পরের বাড়ির মেয়ে হয়েও কত সুন্দরভাবে সংসারটাকে সামলে নিচ্ছে। দালালি করিস না বিমল, একদম দালালি করিস না। কি সামলাচ্ছে বড় বউ? এই তো এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত চা জল খাবার আমি কিছুই পেলাম না। কেন পাবেন না মা? এইমাত্র আপনার ঘরে লুচি হালুয়া ঢাকা দিয়ে রেখেছি, গরম থাকতে থাকতে খেয়ে নিন গিয়ে, পরে চা দিয়ে আসছি। হ্যাঁ শুনুন, আপনার বিছানা চাদর কেচে শুকিয়ে দিয়েছি। শুধু বিছানা চাদর কেচেছো? তোমাকে না বলেছিলাম বালিশের আর মশারি এসব কেচেছো? আজ আর পেরে উঠলাম না মা, আপনার শাড়ি সায়া ব্লাউজ সব কিছু পরিষ্কার করে কি দিয়েছি। ব্যাপার বৌদি, তুমি জামা কাপড় কাচ্ছো, ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছ, মিনুর মা কোথায় গেল? মিনুর মাকে আমি কাজ থেকে ছাড়িয়ে দিই। ছাড়িয়ে দিয়েছো কেন? কেন আবার? অত খরচ আমি কুলিয়ে উঠতে পারছি না। ঘর সংসারের কাজগুলো যদি হাতে হাতে করা যায় তাহলে টাকা পয়সার একটু সাশ্রয় হয়। তুমি আবার এই সংসারে কবে টাকা খরচ করলে মা? তাছাড়া হাতে হাতে কাজ করার দায়িত্ব বুঝি বড় বৌদির একা? বিমল, এসব মেয়েলি সাংসারিক কথা মাথা ঘামিয়ে না তো, সামলে না তোমার পরীক্ষা। যাও পড়তে বসে গিয়ে। তুমি তো আমাকে সরিয়ে দিয়ে কথাগুলো চাপাইতে চাইছো বৌদি, কিন্তু আমার বড় যন্ত্রণা হয় এই কথা ভেবে যে ওই ভদ্র মহিলার গর্ভে আমি জন্মেছি। আমিও ভাবি বড় বৌদি, বর্দার বিন্দু বিন্দু রক্ত নিংড়ে নিয়ে আমরা মানুষ হয়েছি, আর উনি কিনা বাবার সব সঞ্চিত টাকা পেনশন নিজের নামে ব্যাংকে জমিয়ে রেখে দাদাকে নিঃস্ব করে দিচ্ছে। আর তুমি ঠাকুরজি, আর তুমি কি নিজের মুখটা একবার আয়নায় দেখেছো বৌদি? গরিবের মেয়ে আমি, আয়না কোথায় পাবো ঠাকুরজি? আমার আয়না তো তোমরা দুই ভাই বোন। বৌদি। তোমাদের সামনে রেখে যখন নিজেকে দেখি তখন মনে হয় ওই আত্মভোলা মানুষটার অক্লান্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায়নি, বৌদি। ব্যর্থ হয়ে যায়নি। কিন্তু বৌদি, কাজের লোক যদি ছাড়িয়ে দেওয়া হয় তাহলে সবাই নিজের কাজ নিজে করে নেবে। তুমি একা কেন ঝিগিরি করতে যাবে? যার স্বামী রোজগার কম করবে তাকে গতরে খেটে পুষিয়ে দিতে হবে। তাহলে তোমারও তো স্বামী নেই মা, আর এ সংসারে একটি টাকাও তুমি খরচ করো না, তাই বৌদির থেকে তোমাকে বেশি কাজ করতে হবে। কি বললে? ছি ঠাকুরপো ছি,
ও কি কথা বলছো? তোমাদের দুজনকে নিয়ে আমাদের কত গর্ব। মা, মা গো, ওদের কথা কান দেবে না মা। গরিবের মেয়ে আমি, বাপের বাড়িতে বাসন মাজা, রান্না বান্না, গরু বাছুর দেখাশোনা সব কিছু করতে হতো। এই সামান্য কটা খাটুনিতে আমার কোনো অসুবিধা হবে না মা? অসুবিধা হবে কেন? বিজয় যদি ডান হাতে বাম হাতে রোজগার করে নিয়ে আসতো, তাহলে তো আর কাজের মেয়েকে ছাড়িয়ে দিতে হতো না। বাহ বাহ মা বাহ, চমৎকার। নিজের ছেলে ঘুষ খাক, মা হয়ে তুমি সেটাই চাইছো? বৌদি, বৌদি, মা তোমার আদর্শকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে। বৌদি, বৌদি তুমি মুখ বুঝে সব সহ্য করছো বলে মায়ের সাহসটা দিনের পর দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আমি তোমাকে লাঠির বদলে লাঠি, বন্দুকের বদলে বন্দুক তুলে নিতে বলবো না। কিন্তু প্রতিবাদ তো করবে, নইলে তোমার চোখের জলে আমাদের সুখ শান্তি সব ভেসে যাবে। খবরদার, খবরদার বলছি পাপিয়া, আমার সামনে দাঁড়িয়ে মায়ের মুখের উপর তর্ক করবে না। স্কুল কলেজে পড়ে এই শিক্ষা হয়েছে বুঝি? এসব তার কলেজে শেখায় না, বাড়িতে যা শোনে তাই শেখে। এই মাছি, ও কি কথা বলছেন? আমি তো বরং ঠাকুরপো ঠাকুরজিকে বকাবকি করলাম। ওই সব লোক দেখানো বকাবকি আমি সব বুঝি, দিন রাত কানে মন্ত্র দিচ্ছি। বৌদি আমাদের কানে কি মন্ত্র দেবে মা? বলি বৌদি আমাদের কানে কি মন্ত্র দেবে? আমাদের গুরু হচ্ছে তুমি। কিন্তু মা গো, একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছে। এতদিন টাকার বিনিময়ে অনেক জিনিস বিক্রি হতে দেখেছি, কিন্তু জীবনেই প্রথম মায়ের স্নেহটাকে বিক্রি হতে দেখলাম। মা, মায়ের স্নেহটাকে বিক্রি হতে দেখলাম। ছেড়ে বাঁদর কোথাকার, মায়ের স্নেহ দেখাচ্ছে। যে ছেলে 2 পয়সা রোজগার করবার মুরদ নেই, তাকে কোলে বসে আদর করতে না মা না, কোলে বসে আদর করতে হবে না, বরং কোলটাকে খালি করে রাখো টাকার ঝাঁপির জন্য। মা, টাকার ঝাঁপির জন্য। হয়তো ছেড়ে কথা শোনো। ওরে, তোদের জন্য তো আমি টাকা টাকা করি, নইলে ওই টাকা নিয়ে কি আমি স্বর্গে চলে যাব? ভগবান, এত লোকের দিকে তোমার নজর পড়ে, আমাকে তুমি হেনস্থা থেকে মুক্তি দাও ভগবান। ছি মাছি, অমন অলক্ষণে কথা বলবেন না। আগুন জ্বেলে দিয়ে আর জল ঢালতে হবে না। আগুন জ্বালাবার আমার কোনো ক্ষমতা নেই মা, আর জল ঢালারও আমার কোনো ক্ষমতা নেই। আমি যে একটা মানুষ, সেটাই আমি মাঝে মাঝে বলে। থাক, আর পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলতে হবে না। তাহলে আস্তে করে দুটো কথা বলি শুনুন। আপনার বড় ছেলে মাসের বেতন আপনার হাতে তুলে দিলে ওর জন্য নতুন করে ধুতি পাঞ্জাবি কিনে দিবেন। ওকে সবসময় সরকারি পোশাকে দেখতে আমার ভীষণ কষ্ট হয় মা। বড় ছেলে সরলতার সুযোগ নেই, ওর প্রতি অবহেলা আমি কিছুতেই সহ্য করবো না। তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে, জানো? তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। বোধহয় পারবেন না মা। এ বাড়ির প্রতিটি ইটের উপর আইনত আমারও অধিকার আছে, যেহেতু আমি আপনার বড় ছেলের বিবাহিতা স্ত্রী। যান, আপনার ঘরে লুচি হালুয়া ঢাকা দেওয়া আছে, গরম থাকতে থাকতে খেয়ে নিন গিয়ে। আর আপনার বড় ছেলে ডিউটি থেকে ফিরে এলে আর না হয় কোটা গরম গরম ভেজে না 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 না, লুচি আর ভাজতে হবে না। বিজয় একদম লুচি খেতে ভালোবাসে না, ওকে বরং 4টি মুড়ি মাখিয়ে তেল ঘি হিসেব করে খরচ করবে। তুমি না এ ঘরের বড় বউ, হিসেবে না হলে রাজার ভান্ডার ফুরিয়ে যাবে। কিন্তু এই বিজয় রাজার ভান্ডার কখনো ফুরবে না মা, কিছুতেই না। এই তেল আমাদের পাগলা রাজা। পাগল বলো আর যাই বলো মা, আমি হচ্ছি দিলকা রাজা, আর আমার এই চওড়া বুকটা এটা হচ্ছে ভালোবাসার ভান্ডার। এই ভান্ডার কোনোদিনও ফুরবে না মা, কিছুতেই না, এই না। কিন্তু মা, বাড়িতে ঢুকেই যেন লুচির গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ঠিক ধরেছি, লুচির গন্ধ পাচ্ছি। বড় বউ, ও বড় বউ, ভেতরে যাও, লুচি লিয়াও, আমার যে খুব খিদে পেয়েছে। লুচি আর নেই, হাত মুখ ধুয়ে এসে মুড়ি মেখে দিচ্ছি। ও কি কথা বড় বউ, বাড়ির সবাই লুচি খাবে আর বিজয় খেতে পাবে না? গতরে খেতে বানিয়ে দিতে তোমার এত আলসি। কুড়ে কুড়ে, বুঝলে মা, আজকালকার বউরা সব কুড়ে বাচ্চা। না না না, বেগম বেগম, ও বড় বউ, ভেতরে যাও, লুচি ভাজি। না না না, তুই আমার ঘরে আয়, আমি না খেয়ে তোর জন্য ধাক্কা দিয়ে রেখেছি, তুই খেয়ে নিবি চল। আর ততক্ষণে বৌমা আমাকে গরম 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 লুচি ভেজে দেবে। দেখেছ, এই না হলে মা নিজে না খেয়ে সন্তানের জন্য বসে আছে, আর তুমি
তুমি আমাকে বলো কিনা মুড়ি মেখে দিচ্ছি, মুড়ি খেতে আমার বয়ে গেছে। বয়ে গেছে বলে চলবে না। বাবা, বেশ গম্ভীর গম্ভীর মনে হচ্ছে। ব্যাপার কি, কেউ কিছু বলেছে বুঝি? আমাকে কেউ কিছু বললে কার কি আসে যায়? আমার আসে যায় বড় বউ, আমার আসে যায়। বাড়ি ফিরে তোমার হাসি মুখটা দেখতে না পেলে আমার মেজাজটাই যে বিগড়ে যায়। জানি গো জানি, তাই তো প্রাণপণ চেষ্টা করি তোমার মুখের হাসিটুকু ধরে রাখতে, কিন্তু এই সংসার আমার শেষ সম্বলটুকু কেড়ে নেয় গো। মত ঘাবড়াও বড় বউ, সংসার সমুদ্রে ভেসে থাকবে হাঁসের মতো, ডুব দেবে, সাঁতার কাটবে, কিন্তু গায়ে জল লাগাবে না। আমি তো হাঁস নই, আমি যে একটা মানুষ। হাঁস তবু জল ছেড়ে ডাঙায় উঠতে পারে, কিন্তু আমার এই সংসার ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই গো। না না, নিশ্চয় কেউ কিছু বলেছে, নিশ্চয় কেউ কিছু বলেছে। আরে বাবা, ওসব কথা ধরো কেন? আমাকে তো সবাই পাগল বলে। কেন কেন পাগল বলবে? তুমি যে এই পৃথিবীতে মদমত্ত ধনমত্ত পাগলের ভিড়ে তুমি যে আমার স্বপ্নের সদাগর, কেন কেন তোমাকে ওরা পাগল বলবে? বলুক না, তাতে ক্ষতি কি? বড় বউ, সংসারী খেলার মাঠে দিনরাত কত রকমের কথার ক্যাচ উঠবে। যে যত ক্যাচ ধরবে সে তত হারবে, আর যে যত ক্যাচ ফেলে দিতে পারবে সেই তো জিতবে। সব কথা তো আর ফেলে দেওয়া যায় না, তীরের মতো বুকে এসে বেঁধে। কথা বুকে বিঁধবে কি করে? কথা তো কানে ঢুকে। আর সেই জন্যই তো ভগবান আমাদের কান দুটোকে সোজা সুজি এক লাইনে বসিয়ে দিয়েছেন। এক কান দিয়ে কথা ঢুকবে আর অন্য কান দিয়ে সে কথা বেরিয়ে যাবে। তুমি তো এই জটিল সংসারের মানুষ নয়, তুমি যে নতুন যুগের দেবদূত, স্বপ্নের ফেরিওয়ালা। তাই সংসার সম্পর্কে কোনো কথা আমি তোমাকে কোনো দিন বলতে চাইনি। না না, নিশ্চয় একটা বড় সড়ো গোলমাল হয়েছে, নিশ্চয় একটা বড় সড়ো গোলমাল হয়েছে। না, এর বিহিত আমাকে করতে হবে। না গো না, না গো না, আমার ভোলা মহেশ্বর, তোমাকে কিছুই করতে হবে না। তুমি শুধু সারা জীবন আমাকে তোমার বুকে আঁকলে রেখো। না, কোনো কথা চলবে না বড় বউ, আমার সামনে কোনো কথা চলবে না। আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল, কোনো বেআইনি কাজ আমি সহ্য করব না। মা মা, আমার মাথা ছোট মতো। ডাকছিস কেন? তুমি আমার বউকে কি বলেছো? মা, তোর বউকে আবার কি বললাম? নিশ্চয়ই বেআইনি কিছু বলেছো। তা তো বলবি, বিয়ের পর কেউ ছেলেরা মায়ের থাকে না, সব বউয়ের আঁচল ধরা হয়। মাগো মাগো মাগো, আমি যদি কারোর আঁচলে বাঁধা পড়তাম তাহলে এই সংসারের জন্য কখনো জীবন পাত করতাম না। আমার জীবনের সমস্ত স্বপ্ন, সুখ, আশা অনেকদিন আগেই শুকিয়ে গেছে মা, অনেকদিন আগেই শুকিয়ে গেছে। যাকে ওসব কথা বাদ দাও তো। জানো মা, তোমার বৌমা কিন্তু আমাকে ভালোভাবে দেখে না। নইলে দেখো বাড়ির সকলকে লুচি খাইয়ে দিয়ে নিজের স্বামীর বেলায় বলে কিনা মুড়ি খেতে। আচ্ছা তুমি বলো তো, কত বড় বেআইনি ব্যাপার। ঠিক ঠিক, কোনো বেআইনি ব্যাপার আমি সহ্য করি না। কি স্যার, এত বড় বেআইনি কাজ করে এখনো আপনি বাড়ি ফিরে যাননি? না, টু দি পয়েন্ট, আপনার কাছে কৈফিয়ত চাই। তার আগে সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ, পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন সোমেশ্বর মুখার্জি, তিনটে লোহা কারখানার মালিক। টু দি পয়েন্ট, কলকাতায় 4খানা বাড়ি, 3খানা গাড়ি, 2টো কুকুর আর একটা বন্দুক। তাহলে আমি পরিচয় করিয়ে দিই। পরিচয় করিয়ে দিন। ইনি আমার মা, আর এটি আমার পরিবার। নমস্কার। ভালোই হলো, আপনাদের সামনে আমি ওর সঙ্গে একটা ফয়সালা করতে। আমাকে অপমান করার শাস্তি তোকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, আমাকে আইন শেখাবার অপরাধে আমি আপনাদের পরম আত্মীয় হতে চাই। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই, অবশ্য যদি আপনাদের আপত্তি না থাকে। আপত্তি? কিসের আপত্তি? এ তো আমাদের পরম সৌভাগ্য। আপত্তি করবো কেন? আপনার মতো মানুষ যে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, এটার আমার স্বপ্নেও ভাবতে পারবো না। দাঁড়ান, আমি ঠাকুরজিকে ডেকে নিয়ে আসবো। হজ বড় বউ, সবকিছু না জেনে শুনে আগে থেকে নাচানাচি করো না। আমাকে আগে ব্যাপারটা বুঝতে দাও। এতে বোঝার কি আছে বিজয়? উনি যখন বলছেন। হ্যাঁ, বলছেন তো কি হয়েছে? আমাকে এত সহজে বোঝানো যাবে না। আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। আমাদের মতো গরিব ঘরের মেয়েকে হঠাৎ বাড়ির বউ করে নিয়ে যাবেন কেন? আমাকে জানতে হবে কি মতলবে। দেখো বিজয়, এই বয়সে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো একজন খাঁটি সৎ মানুষ আমি কখনো দেখিনি। তাই তোমার বোন যে সত্যিকারের রত্ন হবে এতে আমার কোনো সন্দেহ নেই। রত্ন কিনা জানি না, তবে আমার ঠাকুরজি রূপে লক্ষ্মী গুণী সরস্বতী। দাঁড়ান, কষ্ট করে যখন এসেছেন তখন নিজের চোখেই দেখে যাবেন। আর বিজয়, চলো বৌমা। টু দি পয়েন্ট, সেই সঙ্গে একটা শাক, কিছু ধান দুর্ব আনলে ভালো হয়। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে নিয়ে আসবো। আসুন মা। বাহ, বেশ তো, বাড়ির মেয়েদের মনটা ভিজিয়ে দিলেন। তা আপনার ছেলে দেখতে কেমন? কত টাকা রোজগার করে? কি করে বলুন তো? আরে বাবা, ছেলে দেখতে
তার বাবাকে দেখে বুঝে ছেলে আমার ইঞ্জিনিয়ার, আমারই ব্যবসা দেখাশোনা করে, আর রোজগার, ব্যবসা রোজগার খেয়ে ছড়িয়ে মাসে 10 লাখ। বলেন কি 10 লাখ? তুই পায় টাকার কথা শুনে গেলেন টেরা হয়ে গেলেন যে। ধর্মশাই, এই বিজয় হাবিলদার টাকার কথায় কোনোদিন টেরা হয়ে যায় না। আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। এসো এসো মা, এসো। এই যে লক্ষ্মী প্রতিমা। আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে তো? পছন্দ কি বলছেন? ভগবান ওকে মুখার্জি বাড়ির বউ করে পাঠিয়েছেন। দিন ধান দুর্বার। আর মা, আমি তো তৈরি হয়ে আসিনি, তাই আপাতত আমার এই হাতটা দিয়েই আমি তোমাকে না আশীর্বাদ- স্যার, আজ আপনি আমার বোনকে আশীর্বাদ করবেন না। কি বলছিস বিজয়? ঠিকই বলছি, একবার আশীর্বাদ হয়ে গেলে আর ফিরে আসার পর থাকবে না। তার আগে আমি নিজে গিয়ে উনার ঘর বাড়ি ছেড়ে দেখে আসতে চাই। যেখানে আমার বোনের ভবিষ্যৎ জীবন নির্ভর করছে, সেখানে কারোর মুখের কথা তো আমি বিশ্বাস করতে পারবো না। দাদা, তুমি কিন্তু রীতিমতোই নাকি অপমান করছো। না, কোনো অপমান করেনি, বরং সত্যিকারে অভিভাবকের মতো কথা বলেছে। বোনের বিয়ে দেওয়ার আগে সবকিছু ভালো করে দেখে শুনে নেওয়াই উচিত। কিন্তু কোনো কিন্তু নয়। বিজয়, আপনি তুমি বয়সে ছোট, তবুও শ্রদ্ধায় আমার মাথাটা নিচু হয়ে আসছে। আজ আমি ফিরে যাচ্ছি বিজয়। এই আমার ঠিকানা। পারলে কালই কলকাতায় চলে এসো। ওখানে আমার বাড়ি ঘর ছেলে দেখে যদি তোমার পছন্দ হয়, তখন সব কথাবার্তা পাকা হবে, কেমন? আচ্ছা, আমি এখন চলি। নমস্কার। নমস্কার। আয় আয় দুর্গা শঙ্কর। তবে হাঁটু দিই পায়। হ্যাঁ বলুন। আবার কিন্তু আমি হ্যাঁ, আসবেন, আসবেন, অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। কি মনে করেছিস তুই সারা জীবন পাগলামি করে এই সংসারটা সর্বনাশ করে? কি বললি মা, আমি সর্বনাশ করছি? তাছাড়া আর কি, পপিয়ার জন্য একটা ভালো সম্বন্ধ তুই আনতে পারিস না, অথচ অত বড় একটা মানুষকে অপমান করে বাড়ি থেকে তুই তাড়িয়ে দিলি। তোমরা কেন বুঝতে পারছো না? ওই মানুষটা ছেলে তার বাবার মতো নাও হতে পারে। ছেলেটা যদি লম্পট মাতাল হয়, তাহলে যে ঠাকুরজিকে সারা জীবন চোখের জল ফেলতে হবে। তুমি চুপ করে বৌমা। বিজয় দিন রাত চোর ছচ্ছরের সঙ্গে কাজ করে বলে সবাইকে তাই ভাবতে হবে না। খবরদার, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তুই আমার শত্রু। সারা জীবন তুই আমার সঙ্গে শত্রুতা করে এসেছিস। তুই ঘর শত্রু বিবি। কি বললেন মা? আমি ঘর শত্রু বিভীষণ। এতদিন তোর অনেক পাগলামি আমি সহ্য করেছি, আর আমি সহ্য করব না। পাপিয়ার বিয়ে যদি ভেঙে যায়, তাহলে এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা আমি বলে গেলাম। এই বিমল ভাই, তুই অন্তত ভেবে দেখ ভাই, তুই অন্তত ভেবে দেখ। কি ভাববো দাদা, কি ভাববো? তুমি তো সারা জীবন এই সংসারে হাসি ঠাট্টা করে কাটিয়ে দিলে, কিন্তু একটা জিনিস বুঝলে না, যে হাসতে হাসতে আগুন লাগিয়ে দেওয়া যায়, কিন্তু হাজার চোখের জলে সে আগুন নেভানো যায় না দাদা, সে আগুন নেভানো যায় না। হায় ভগবান, ই আমি কি করে ফেলেছি? পর্দা। ওরে পাপিয়া, পাপিয়া বোন আমার। ওরে তুই অন্তত আমাকে ভুল বুঝিস না। না পর্দা না, আর আমি তোমাকে ভুল বুঝবো না। এতদিন ভুল বুঝে বড় দাদার আসনে বসিয়ে শুধু ভালোবেসেছি, এবার বাবার তুল্য আসনে বসে রোজ ভক্তি ভরে প্রণাম করব পর্দা, রোজ ভক্তি ভরে প্রণাম করব। ওরে না রে না, আমি কারোর প্রণাম নেওয়ার যোগ্য নই রে, আমি কারোর প্রণাম নেওয়ার যোগ্য নই। আমি এমনই একটা অকর্মণ্য অপদার্থ মানুষ। হাসতে হাসতে জীবনের সহজ অঙ্কগুলোকে আমি সব সময় জটিল করে ফেলি। এই পৃথিবীতে আমার মতো পাগলের কোনো জায়গা নেই রে, কোনো জায়গা নেই। না গো না, তুমি কাঁদবে না। চোখের জলে যে তোমাকে মানায় না গো। তুমি যে এ সংসারের সকলের চেয়ে অনেক বড়, তাই তো বড় লোক হওয়া মানুষটা রাত্রি হওয়ার জন্য তুমি যে ওদের মতো পাগল হয়ে উঠোনি। তাই তো ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার মতো পাগলের মেলায় তিনি যেন দেশটাকে ভরিয়ে দেন, ভরিয়ে দেন। পাগল পাগল, আমার জামাই বাবুর নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে, নইলে কোথাকার এক হাবিলদারের বোনের সঙ্গে ইঞ্জিনিয়ার ছেলের বিয়ের ব্যবস্থা করছে। হোক হোক, বিয়েটা হোক।
তারপর আমি এমন চাল চালবো ওই সজলের জীবনটা বিস্ময় হয়ে উঠবে, কারণ আমি যে সজলের মামা, আর মামা হয়ে যদি ওদের বাঁশ না দিই তাহলে পুরাণ মহাকাব্যে বিখ্যাত মামাদের যে বদনাম করা হবে, আর ওদের জন্য যদি এইটুকু করতে না পারি তাহলে আমাকে আবার বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে কেন? আপনার অন্য কোথাও কিছু করে খাওয়ার ক্ষমতা নেই বলে। এই, কাকে কি বলছিস? জানিস আমি তোদের মামা, এ বাড়ির শালা বাবু। শালা বাবু বলেই আপনার সঙ্গে একটু রসিকতা করলাম মামা বাবু। তোর রসিকতায় কোনো রসকস নেই। না মামা বাবু, আমার কথার মধ্যে রস কস দুটোই আছে, তবে আপনি তো আর রসের কারবারই নন, তাই কথার কষ্টটুকুই আপনার দোকানে ঢোকে। এই ছোট মুখে বড় কথা বলবি না। না, বড় কথা বলছি না, বড় কথা বলছি না। বাংলা ভাষার মানেটা সোজা করে বুঝিয়ে দিচ্ছি চাঁদু বাবু। এই রস্টেন, চাঁদু বাবু আবার কে? তোকে না হাজারবার বলেছি আমাকে স্যার বলে ডাকবে। সরি ম্যাডাম, সরি। ম্যাডাম নয় স্যার বল, রাস্কেল। তাহলে আজ থেকে রাস্কেল বলেই ডাকবো। হ্যাঁ তাই বলবি। হ্যাঁ ঠিক কথাই বলেছি। যেভাবে আপনি দাদা বাবুর বিয়েটাকে বন্ধ করে দিতে চাইছেন সেটা আমি ভালোভাবে নিচ্ছি না। কেন, তুই কি মনে করেছিস যে ওই রকম একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে সজল সুখী হবে? শুধু দাদা বাবু কেন, তার বাবাও সুখী হবে। সজলের বাবা তুলে কথা বলবি না। না, বাবা তুলে কথা বলছি না, বাবা তুলে একদম কথা বলছি না, বলছি দাদা বাবুর বাবাও সুখী হবে। দুর্গাপত, আপনার চোখে মুখে আমি ঝড়ের সংকেত দেখতে পাচ্ছি মামা বাবু। দাদা বাবুর বিয়ে নিয়ে আপনি সর্বনাশের স্বপ্ন দেখছেন। আরে তুই একটা হাদারাম। দাদারাম, আরে নিজের ভালো তো পাগলেও বোঝে। হ্যাঁ, বোঝে। তাছাড়া তোর কি মনে নেই জামাই বাবু তোকে রাস্তা থেকে তুলে এনে এ বাড়িতে মানুষ করেছেন? এ বাড়ির সব কিছুতেই তোর সমান অধিকার আছে। এবাড়ির সব কিছুতে আমার সমান অধিকার আছে। একটা কথা কি জানেন মামা বাবু, আমার কর্তা মায়ের যদি ভাই না থাকতো তাহলে মামা দাদুর সব সম্পত্তি কর্তা মা তো একাই পেত। কিন্তু কর্তা মা তো স্বর্গে চলে গেলে, বেঁচে রইলেন আপনি। আপনার সম্পত্তি বলতে তো খড়ের ছাউনি দেওয়া একটা ভাঙা কুড়ে ঘর। এতক্ষণে একটা কথার মতো কথা। তুই তো আমার কথাই বললি। ঠিক কথা বলেছি মামা বাবু। তুই আমার একটা কথা বোঝার চেষ্টা কর। ওই সজলের বিয়ে দিয়ে সংসারী করে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না মামা। ভাবতে হবে নাকি ভাগ্নে? তোমার তো বিয়ে ঠিক করে ফেলেছেন কোন এক হাবিলদারের বোনের সঙ্গে। আর বোন সেটা আমার কাছে কোনো সমস্যা নয়, আসলে আমি বিয়ে করছি না। করছে না বললে চলবে না সজল, কারণ আমি মেয়ে দেখে ওদের পাকা কথা দিয়ে এসেছে। দুর্গাচরণ। দুর্গাচরণ নয় স্যার, টু দি পয়েন্ট, আমার নাম হচ্ছে দুর্গাপদ। দুর্গা শঙ্কর। যাও বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকো, মেয়ের বড় ভাই এলে ওকে রাস্তা থেকে অভ্যর্থনা করে নিয়ে আসবে। কিন্তু দুর্গাপদ ওকে চিনবে কি করে? বিজয় হাবিলদারকে হাজার লোকের মধ্যেও ঠিক চেনা যায়, তাছাড়া ও দেখেছে। মাথায় টুপি, হাতে লাঠি, বুকে মেডেল। কোনো চিন্তা করবেন না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওই হাবিলদার সাহেবকে দেখতে পেলে না একেবারে বগল দাবা করে নিয়ে আসলো। এই যে চন্দ্রবদন। আগে চন্দ্রবদনকে? আমার নাম তো চন্দ্রমোহন। হ্যাঁ চন্দ্রমোহন, ওই নাম ভুল করাটা আমার আর গেল না। কিন্তু কিন্তু বিজয় এখনো আসছে না কেন? বিজয় হাবিলদার হাজির। এসো এসো বিজয় এসো, তা এত দেরি হলো যে? সেই হাওড়া স্টেশন থেকে হেঁটে আসছি। আপনি হাওড়া স্টেশন থেকে হেঁটে আসছেন? হ্যাঁ, কলকাতার বাসে ভিড়। আরে তুমি এখানে কি ব্যাপার? আপনি আমাকে চেনেন নাকি? চিনবো না, পুলিশের চোখ একবার দেখলে এত সহজে ভুল করি না। কিন্তু আমি তো ঠিক মনে পড়ছে না তো, মনে পড়ছে না সেই যে গত বছর মোল্লার হাটে পকেট মারতে গিয়ে ধরা পড়েছিলে আমার হাতে। আমি আমি তোমাকে থানায় ধরে নিয়ে গিয়ে 10 ঘা ডান্ডা লাগালাম।
জামাই বাবু এ কে কে বলছে? তোমার ভুল হচ্ছে বিজয়, এটি আমার শালা চন্দ্রমোহন। সরি স্যার, সরি, কিছু মনে করবেন না। আসলে আমি ভেবেছিলাম আপনি সেই মোল্লার হাটির সনাতন পকেট মার। আরে না না না, ও মোল্লার হাটে কোনোদিনই যায়নি। ও আমার শালা। বিয়ের সময় বউয়ের সঙ্গে এই জিপটি খেয়ে আমি যৌতুক পেয়েছিলাম। বউটা গেছে আর এই যৌতুকটাই থেকে গেছে। সরি স্যার, সরি, কিছু মনে করবেন না। আসলে কি জানেন, আপনার চেহারাতে কেমন একটা চোর চোর ভাব আছে তো, তাই আমি ভেবেছিলাম আপনি সেই মোল্লার হাটের সনাতন পকেট মার। বিজয়, এ হচ্ছে আমার ছেলে সজল। নমস্কার। তাহলে স্যার বিয়ের দিনটা পাকা করে ফেলুন। তোমার ছেলে পছন্দ হয়েছে? লজ্জা দেবেন না স্যার, লজ্জা দেবেন না। আমার সাধ্য কি আমি অপছন্দ করব? আসলে কি জানেন, মেয়ের বড় দাদা হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, সেই হিসেবে এখানে নিয়ম রক্ষা করতে আসা। আমি আপনাদের সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। তাহলে স্যার বিয়ের দিনটা তার আগে তেনা পাওনার ব্যাপারটা 10 ঘা ডান্ডা। পণ দেওয়া আর পণ নেওয়া দুটোই বেআইনি কাজ। আর একবার পণ দেওয়া নেওয়ার কথা বললে ধরে নিয়ে গিয়ে সোজা হাজতে পুরে দেব। শোনো বিজয়, শুভস্য শীঘ্র। তোমার বোনকে শুধু শাখা সিঁদুরেই আমি পুত্রবধূ করে নিয়ে আসবো। সামনের মাসে 5 তারিখে একটা ভালো দিন আছে, ওই দিনই বিয়ে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। এখন আমি চলি। আরে না না না, একেবারে খাওয়া দাওয়া করেই যাবে। না স্যার, আরো দেখার আছে। তার মানে আরো ছেলে দেখবে নাকি? না না না, ছেলে দেখবো না, ছেলে দেখবো না। আসলে কি জানেন, অনেক দিন পর কলকাতায় এলাম তো, হাওড়া ব্রিজ দেখবো, হুগলি সেতু দেখবো, ভিক্টোরিয়া দেখবো, আর দেখবো কালীঘাটির কালী কালী চলি স্যার। আপনি ঠিক বলছেন তো, উনি সেই মোল্লার হাটের সনাতন পকেটম্যান নন তো? জামাই বাবু ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। চলি স্যার। অ্যাটেনশন, টার্ন টার্ন টার্ন। এইরকম একটা পাগলের বোনের সঙ্গে আপনি সজলের বিয়ে দেবেন? হ্যাঁ দেব, কারণ এই দেশে বোধহয় এরকম পাগল খুব বেশি পাওয়া যাবে না, যে পুলিশের চাকরি করেও জীবনে 5টা পয়সা ঘুষ খায়নি। সেটা আরো বেশি পাগলামের লক্ষণ। আপনি কি আপনার মান সম্মান বংশ মর্যাদা সব ভুলে গেলে? হ্যাঁ, আমি অনেক কিছুই ভুলে গেছি, আমি অনেক কিছুই ভুলে গেছি, কিন্তু কিন্তু ভাবছই বিজয়ের কথাটা। কি? তুমি সত্যি মোল্লার হাটের সনাতন নও তো? মোল্লার হাটের সনাতন পকেট মার? না, আমি যাই। সজল বাবা, সবই তো দেখলে, সবই তো বুঝলে, আশা করি বুঝতে পেরেছো এ বিয়ে হবে। না, এ বিয়ে আমার পক্ষে অসম্ভব। কেন অসম্ভব? কেন? কারণ আমি একটা মেয়েকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। মেয়েটিকে? আমার ছবির হিরোইন মধুমিতা। অভিনেত্রী? সে আমাকে ভালোবাসে। সেটা যে তার অভিনয় নয় কি করে বুঝলে? কিন্তু বাবা, সে আমার সঙ্গে অভিনয় করবে কেন? কে কেন কি করে সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। আমি তোমার চেয়ে জীবনকে অনেক বেশি দেখেছি। তাছাড়া আমি জানি আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করলে তুমি সুখেই হবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, আমি কিছুতেই একটা অভিনেত্রীর জালে তোমাকে জড়াতে দেব না। আমায় ক্ষমা করো বাবা, যে মেয়েকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি তার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাহলে আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। সম্পত্তির লোভে আমি সত্য থেকে সরে আসতে পারবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আইসে গেট আউট। বেশ, আমি চলে যাচ্ছি বাবা। আর যাবার সময় শুধু একটা কথা মনে করিয়ে দিয়ে যাচ্ছি, কথা দিয়ে কথা রাখাটা যদি সোমেশ্বর মুখার্জির আদর্শ হয়, তাহলে তোমার ছেলে হিসেবে সেই আদর্শ মেনে চলা আমার কোনো অন্যায় নয়, অপরাধ নয়। কি মনে করেছো তুমি? কি মনে করেছো এত সহজে বাবা ছেলের সম্পর্ককে অস্বীকার করে চলে যাবে? কিন্তু তুমিই তো আমাকে চলে যেতে বললে। আমি প্রেসারের রোগী, তার উপর ব্যবসার 5 রকম ঝামেলা নিয়ে থাকে। আমি রাগের বসে একটা কথা বললে তুমি তা মেনে নেবে? বাবা, শোনো, আগামীকাল তোমার সেই অভিনেত্রীকে আমার কাছে নিয়ে আসবে। তার সঙ্গে কথা বলে যদি বুঝি যে মানুষ চিনতে তুমি ভুল করো নেই,
তাহলে আমি নিজেই তাকে পুত্রবধূ হিসাবে বরণ করে নিয়ে আসবো। বাবা তুমি আমি তোমার কোনোদিন কোনো স্বাদ অপূর্ণ রাখিনি, তাই তোমার সুখের জন্য আমার উঁচু মাথাটা নিচু হয়ে গেলেও ওই বিজয়ের হাতে ধরে ক্ষমা চেয়ে নিয়ে এ বিয়ে আমি ভেঙে দিয়ে আসবো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কালে মধুমিতাকে নিয়ে আসবো তোমার কাছে। ইয়েস, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব, কারণ বিজয় কাল থেকে বিয়ের আয়োজন শুরু করে দেবে। সেটা বন্ধ করতে হলে কালই আমাকে ওর সঙ্গে দেখা করে জানিয়ে দিতে হবে। আমি এখনই মধুমিতার কাছে যাচ্ছি বাবা। আমি জানি ওকে তুমি অপছন্দ করতে পারবে না। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো মাইশান, বাবা অপেক্ষা করে থাকবো। বাবা বেস্ট অফ লাক। আজ আমার কি আনন্দ হচ্ছে, মনটা উড়ে যেতে চাইছে কোনো এক স্বপ্নের দেশে, সেখানে মধুমিতাকে বুকে জড়িয়ে ধরে গাইব, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, এমনি করে ফিরে তাকালো, ওমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। কেন তখন ঘুরিয়ে আছো, ও কেন তখন ঘুরিয়ে আছো, খোলা চুলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। জানি না আমার স্বপ্নের রাজকুমার দেখতে কেমন, বুকের ভেতর আঁকা ছবির মতো হবে তো? যা কি ভাবছি, লজ্জা করে, তবু মনটা কেন এত উথাল পাতাল করছি? কিসের আশায়? শুধু একটা মিষ্টি খবরের অপেক্ষা। তাই হবে হয়তো, স্বপ্ন যে এত মধুর হয় তাও আমি আগে জানতাম না। তাই তো আমার মন বলছে, এ মন আমার পাখনা মেলে, এ মন আমার পাখনা মেলে, নীলা আকাশে উড়ে যায়, জানি না কি কারণে আমার এই অবুঝমনে নেচে ওঠে কিসের নেশায়, ও নেচে ওঠে কিসের নেশায়। যেদিকে তাকাই আমি বড় ভালো লাগে, পৃথিবী এত রূপ দেখিনি তো আগে। যেদিকে তাকাই আমি বড় ভালো লাগে, পৃথিবী এত রূপ দেখিনি তো আগে। মন আমার পাখনা মেলে, মন আমার পাখনা মেলে, নীলা আকাশে উড়ে যায়, জানি না কি কারণে আমার এই অবুঝমনে নেচে ওঠে কিসের নেশায়, ও নেচে ওঠে কিসের নেশায়, ও নেচে ওঠে। গেল বৌদি, আনন্দে নাচছো যে? দারুণ খবর আছে ঠাকুরজি, শুনলে তুমিও নাচতে শুরু করবে। তোমার দাদা কলকাতা থেকে ফিরে এলে বিরোহিনী বৌদির মুখে হাসি করতে পারে, আমাকে কেন
নাচতে হবে তা তো বুঝতে পারলাম না। কলকাতা থেকে কি খবর নিয়ে এসেছে জানো ঠাকুরজি? আমার জানার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি একটা কথাও বলবো না। আশ্চর্য, নিজে বলবে বলে এসে এখন বলছে বলবো না। বলতে পারি, তুমি আমায় কি দেবে বলো? ইস, ঘুষ দিয়ে খবর শুনতে আমার বয়েই গেছে। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। বৌদি, এই বৌদি। কি হলো আবার বৌদি কেন? যা, তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলবো না। আরে ও মা, আবার আড়ির কি হলো? আমি আবার কি করলাম? কিছু না বলে চলে যাচ্ছে যে। তাই বলো? ননদিনী সোনার ইচ্ছে ষোলো না, তবু কত ঢং। তোমার দাদা কলকাতা থেকে বিয়ে পাকা করে এসেছে, বিরাট বাড়ি গাড়ি হইচই ব্যাপার। সেসব তো বাসি খবর, আসল কথাটা বলো না। আসল কথা? কোন আসল কথা ঠাকুরজি? জানে না যেন নেকা, আমার মুখ থেকে না শুনলে মজা পাচ্ছে না। বলছিলাম তোমাদের জামাইকে দেখেছে? দেখেছে, সামান্য একটু খুঁত আছে, ওটা টাকায় ঠেকে যাবে। খুদ? কি খুদ? না না, তেমন কিছু নয়, সামান্য একটু নাকি টেরা। এ মা, টেরা? লম্বাই নাকি একটু খাটো, একেবারে বামন। কানেও নাকি একটু কম শুনে। কালা? ছেলেরা হলে সোনার আংটি, টেরা বাঁকা হলে দাম কমে যায় না। কিন্তু আবার কিন্তু কি বৌদি? একটু আদ্রি মদও নাকি খায়। এ বাবা, মদ খা? তবে দেশি নয়, বিলেতি। সব দিন খায় না, যেদিন মেয়ে বন্ধুরা ক্লাবে যায় সেদিন একটু আদ্রু খায়। আসলে বড় লোকের ছেলে তো, ওদের কোনো অসুবিধা হবে না। না বৌদি না, এ বিয়ে আমি কিছুতেই করবো না। করবো না বললে চলবে না, এ বিয়ে কিছুতেই বন্ধ করে যাবে না। বন্ধ করতেই হবে, নইলে দেখো আমি কিন্তু এই বাড়ি থেকে পালিয়ে যাব। তোর পাগলি, ই আর কি বুঝতে পারলে না? ছেলে একেবারে সিনেমার হিরো। দাঁড়াও, এই খুশির খবরটা বাড়ির সবাইকে দিয়ে আসি। এই বৌদি শোনো না। ও মা, ঠাকুরপো, ও ঠাকুরপো। ডাকছো কেন? ও হ্যাঁ, পাপিয়াকে সেই কথাটা বলে দাওনি তো? কোন কথাটা রে ছোড়দা? বলে দি নাকি বলো বৌদি, এতে আর অসুবিধা কি আছে? শোন পাপিয়া, হ্যাঁ বল। তোর বরটা না একটু খোঁড়া। এই আজ তোকে আমি এইবার তোকে আমি মার মাররে পাপিয়া, মার। ছোড়দা, আর তো মাত্র কটা দিন, তারপর ছোড়দা তুই কাঁদছিস? কাঁদবো না? ওরে হতভাগী, তুই যখন লাল বেনারসি পরে কপালে সিঁদুর দিয়ে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি চলে যাবি, তখন আমরা দুই ভাই এ বাড়িতে কি করে থাকবো রে? তাহলে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছিস কেন? আমি কি তোদের অতই গলগ্রহ যে? কাঁদে না, কাঁদে না, বিরোহিনী ননদিনী কাঁদে না। বৌদি, মায়া বনু বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবার ধরিপন ও কারণ, মায়া বন বিহারিণী হরিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিও মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। বলি এখানে কি যাত্রার রিহার্সাল হচ্ছে নাকি? ওদিকে খবর কিছু পাওয়া গেল? কি বলবো মা, আনন্দে আমি কথা বলতে পারছি না। আপনার বড় ছেলে কলকাতা থেকে ফিরে এসেছে। তাই বাড়ি ফিরেছে, তারপর ওদের সঙ্গে কি কথা হলো? ও কি করে বলবে মা, ও কি করে বলবে? আমি বলছি শোনো, হ্যাঁ আমি বলছি শোনো, আমি নিজে গিয়ে পাপিয়ার বিয়ের কথা পাকা করে এসেছি। হ্যাঁ, সামনের মাসে 5 তারিখে পাপিয়ার বিয়ে। কি রে, আমার মুখ গোমরা করে দাঁড়িয়েছিস কেন? কি হয়েছে রে? তবে কি করব? সবাই মিলে আমাকে বাড়ি থেকে তাড়ানোর আনন্দে নাচছো। তাই নাকি? আমি এই বাড়ি থেকে বিদেয় হলে হ্যাঁ। তোমরা সবাই নাচছো। তোমরা সবাই বৌমা, এখন অনেক কাজ হাতে, সময় বড় কম, টাকা পয়সা কোত্থেকে আসবে সে ব্যবস্থা তো একটা করতেই হবে। কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই। ওনারা বলেছেন শুধু শাঁখা সিঁদুরে মেয়ে নিয়ে যাবে। ওরা বলে তো হবে না, আমাদের তো একটা কর্তব্য আছে। মেয়েকে খালি হাতে খালি গলায় তো শ্বশুর বাড়িতে পাঠাতে পারবে না, কিছু গয়না তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো বড় বউ, কিছু গয়নাগাড়ি তো লাগবে। ও মা, বাড়িতে পুরনো সোনা টোনা আছে নাকি? কোত্থেকে থাকবে? তোর বাবা মারা যাবার পর সেই সোনা বিক্রি করে তোদের আমি মানুষ করেছি, কিন্তু এই হাতটা আমি বাঁচিয়ে রেখেছি। এটা 3 ভরি আছে। ব্যাস, 3 ভরি ম্যানেজ হয়ে গেছে। না না, এই হার আমি কি করে দেব? ছেলের মাকে খালি গলায় থাকতে নেই। ও মা, তুমি যে ছেলের মা নও, তুমি যে কোনির মা। না না,
আমার দুটো ছেলে থাকতে এ হার আমি কিছুতেই হাত ছাড়া করতে পারবো না। মা! বুড়ো বয়সে তোরা যদি না দেখিস তখন এই হার আর এই বাড়িটাই তো আমার মা সম্মান। কি বললে মা? আমরা তোমাকে দেখবো না? আর থাক না, মার তো একটা মনের চুর দরকার, আমার যা গয়না আছে তাতেই হয়ে যাবে। তাহলে গয়নার ব্যাপারটা মিটে গেল। সেই সঙ্গে বরের ধুতি, পাঞ্জাবি, বেনারসি, নমস্কারি, মোটর সাইকেল। আরো আসে বরযাত্রী, আত্মীয়, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকে নাও খালে তো সম্মান থাকবে না। তাছাড়া বরের বাড়ি তথ্য, লাইট, মাইক, প্যান্ডেল। অত হিসেবের কচকচানি করে কোনো লাভ নেই। নম করে কাজটা করতে পারলেও প্রায় 1.5-2 লাখ টাকা খরচ হবে। এ সম্বল আমি কিছুতেই হারাতে পারবো না। তবু যদি বলিস আমি না হয় 3,000 টাকা দেব। সে কি মা, 2 লাখের মধ্যে মাত্র 3,000? এত টাকাও কোথায় পাবে মা? বিজয় একা কেন জোগাড় করবে? বিমলকে কিছু দায়িত্ব নিতে হবে। আমি কি করব মা? আমি তো বেকার ভ্যাগাবন্ড। তোর বেকার থাকাটা আমার অপরাধ নয়। আজকালকার ছেলেরা কত রকম ভাবে রোজগার করছে। দায়িত্ব যদি নিতে হয় তাহলে 2 ভাইকে সমান ভাবে দায়িত্ব নিতে হবে। পাপিয়া কিন্তু তোমার মেয়ে মা। তাছাড়া তোমার কাছে লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও তুমি কেন দায়িত্ব নেবে আমি না? 3,000-এর 1 পয়সাও বেশি দিতে পারি। মাত্র 3,000? কিন্তু কি করে কি হবে মা? তোকেই তো সব করতে হবে বাবা। ডাক্তার যা বলেছে, তোদের আর ছেলেপুলে মানুষ করবার কোনো চিন্তা নেই। অফিসে গিয়ে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাটা তুলে নিয়ে আয়। ওর অফিসের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে আপনার জন্য দোতলা বাড়িটা বানানো হয়েছে মা, পুরো ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে। ওখানে যে একটাও পয়সা। তুমি থামো বৌমা। মা ছেলের কথার মধ্যে তুমি একদম নাক গলাবে না। শোন বিজয়, তুই হচ্ছিস এই সংসারের মাথা। তুই যদি আজ বট গাছের মতো মাথা তুলে না দাঁড়াস, আমার শেষ কাজটা যদি উতরে না দিয়ে আমি বাবা মায়ের বড় ভরসা তার বড় ছেলে। সে যদি তার মায়ের চোখের জল মুছে দিতে না পারে তাহলে আবার বেঁচে থেকে কি লাভ রে খোকা? আমার বাহ, চমৎকার মা, চমৎকার। কত সহজে বড় ছেলের গলায় চোখের জলের ছুরিটা চালিয়ে দিয়ে গেল। বিমল, মায়ের সম্বন্ধে কোনো আজে বাজে কথা বলবি না। কেন বলবো না দাদা, কেন বলবো না? বাবা রিটায়ারমেন্টে কয়েক লক্ষ টাকা, মায়ের প্রত্যেক মাসের পেনশন সবই তো মায়ের কাছে আছে। মা তো এই সংসারে 1 টাকাও খরচ করে না। তাই বলে নিজের মেয়ের বিয়েতে মাকে টাকার বস্তা নিয়ে শ্মশানে যাবে? ছি বিমল, ছি। মায়ের সম্বন্ধে এমন অলক্ষণে কথা বলিস না ভাই। এ বিয়ে হবে না দাদা, এ বিয়ে হতে পারে না। না, এ বিয়ে হবে। এত ভালো ছেলে আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো কিন্তু না। কি করে হবে বৌদি? এত টাকা কোথা থেকে আসবে? আরে বাবা, আসবে আসবে, সে যাও করে একটা হবে। হবে না দাদা, হবে না। তুমি সংসারে ঘানি টানতে গিয়ে আজ কপর্থহীন। এত টাকার ব্যবস্থা, তুমি কি পাগল হয়ে গেছো? ওরে, আমাকে তো এমনিতে সবাই পাগল বলে, আর আজ এত বড় একটা সুযোগ পেয়ে আমি পাগলামি করব না? হ্যাঁ বল। দাদা, আমার ইচ্ছে করছে মাকে খুন করে পাপিয়ার বিয়েটা দিয়ে দি। দাদা দাদা দাদা, তুমি তুমি ঠাকুরপুর গালে চড় মারলে? হ্যাঁ মারলাম, মেরেছি, বেশ করেছি, মেরেছি, বেশ করেছি। ওর এত বড় সাহস, ও আমার মাকে খুন করবে বলে? ওর এত বড় সাহস, ওকে এত পড়িয়ে এই শিক্ষা হয়েছে? দাদা! এই ভাই, আমি তোকে এই হাতে মেরেছি না রে, আমার এই হাতটা ভেঙে আমি বিমল। দাদা এ তুমি কি করছো? দাদা এ তুমি কি করছো? বিমল, দাদা দাদা, আমি মাঝে মাঝে ভাবি তুমি এত ভালো হলে কি করে? ভগবান তোমাকে কি দিয়ে গড়েছেন? যা দিয়ে সব মানুষকে গড়ে। না দাদা না, সব মাটি দিয়ে দেবতার মূর্তি গড়া যায় না। পুকুরের পচা পাগ দিয়ে পিশাচ তৈরি করা যায়, কিন্তু গঙ্গা মাটি ছাড়া তোমার মতো দেবতার মূর্তি গড়া যায় না দাদা। দেবতার মূর্তি গড়া যায় না। সকলের সামনে যাই বলি না কেন, কিন্তু কি করে কি হবে বলো তো? হবে হবে বড় বউ, হবে। আরে বাবা, কথাই বলে না, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। তুমি বুঝি খুব ভাগ্যবান? ভাগ্যবান নয় তো কি? ভাগ্যবান নয় তো কি? বিমলের মতো এমন সুন্দর ভাই, পাপিয়ার মতো মিষ্টি বোন, এমন ছেলে অন্তপ্রাণ মা, আর তোমার মতো বউ যার, সে কি কম ভাগ্যবান? কিন্তু আমি যে ভাগ্যবতী নই গো। কে বললো তুমি ভাগ্যবতী নও? ভাগ্যবান যার প্রতি, সেই তো ভাগ্যবতী। তুমি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ।
তুমি দেখেছো নীল আকাশের নিচে পৃথিবী পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীল আকাশ সেই নীল মুছে দিয়ে আসিয়া পৃথিবী ঘুমিয়ে পড়ে তুমি দেখেছো তুমি রাতের নীরবতা দেখেছো কি শুনেছো কি মানুষের কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছো নীল আকাশের নিচে পৃথিবী পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো তুমি দেখেছো তুমি দেখেছো বড় বউ কাল আমি ধানবাদ রওনা হচ্ছে ধানবাদ মানে তোমাদের দেশের বাড়ি কেন? হ্যাঁ দেশের বাড়ি বাবা তো সেখানে পৈতৃক সম্পত্তি ফেলে দিয়ে এসেছেন তাই কাকাদের কাছে যাচ্ছি ওই সম্পত্তি বাবদ যদি কিছু টাকা পয়সা পাই ঠিক আছে তাই যাও। এখন তো আমাদের সকলের কাছে হাত পাততে হবে। হ্যাঁ আমি জানতাম বড় বউ তুমি আমাকে বাধা দেবে না তাই তো কালকে কলকাতা থেকে ফেরার পথে আমি টিকিট কেটে নিয়ে এসেছি কিন্তু কাল যে বৃহস্পতিবার বারবেলা তুমি বাইরে যাবে। আরে বাবা শুভ কাজে কোনো বার বেলা বলতে নেই তাছাড়া তোমার শীতের সিঁদুর আমাকে সব বিপদ থেকে বাঁচিয়ে রাখবে তাই নাকি? হ্যাঁ বৌদি বৌদি এ বিয়ে আমি কিছুতেই করবো না বৌদি, এ বিয়ে আমি কিছুতেই করবো না। এ বিয়ে হওয়া মানে তো বর্দাকে হাড়ি কাছে বলি না। দূর পাগলি, কেউ কিছুই করতে পারে না রে। ভগবান যার কপালে যা লিখে রেখেছেন তার বেশি কেউ কিছুই করতে পারে না। হ্যাঁ, তোর বৌদি ঠিক কথা বলেছে ঈশ্বর মঙ্গলময় যখন যা করেন মঙ্গলের জন্য করেন তোর দাদা জেনে শুনে কখনো কোনো অন্যায় করেনি কর্তব্যে অবহেলা করেনি তুই দেখে নিস যা হবে ভালো হবে তুই কি বলতে চাস তোর দাদা এতই অকর্মণ্য যে তার বোনের সুখের ঘরটুকু সে বেঁধে দিতে পারবে না কিন্তু বৌদি হ্যাঁ বোন, সংসার আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নি, শুধু প্রাণ ভরে আমরা একটু হাসতে চাই রে, হাসতে চাই। বর্দা বাসবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সবাই জানে। বাসবো ভালো রাখবো এই জীবন তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সবাই জানে। বাসবো ভালো আজ বহুদিন পর তোমার কি সঙ্গে করবো বলো, একসঙ্গে তিনটে নতুন ছবি শুটিং চলছে, মনে হচ্ছে কপালটা খুলেছে। তোমার কপাল খুলেছে আর আমার কপাল খুলেছে সাকি তোমার আবার কপাল খুলবে কেন? খুলবে না এরপর তোমার নামটা ধরে আমার কথা কি তোমার মনে পড়বে আমার প্রতি তোমার এতটুকু ভরসা নেই? কি করে থাকবে এমনি তো আমি ল্যাং খাচ্ছি তোমায় আবার কে ল্যাং মারলো? কেন আমাদের ছবির প্রডিউসার সজল সজলের কি ক্ষমতা যে আমার ডার্লিং কে ল্যাং মারে? ঠাট্টা করো না মধুমিতা দিন রাত শুধু তোমার কথা ভাবি অথচ তুমি আচ্ছা তোমার মনে কি কোনো মায়া দয়া নেই সিনেমা নায়িকাদের কোনোদিন দয়া না থাকতে নেই। এই তো বিখ্যাত নায়িকা রূপসী দেবী স্বামী মারা গেল, তবু তিনি একটু কাঁদেননি। সত্যি কাঁদে গেল কেন আবার? পাকা অভিনেত্রীরা কখনো টাকা ছাড়া এক ফোঁটা চোখে জল ফেলে না, সবটা জমিয়ে রাখে সিনেমায় অভিনয় করার জন্য। এসো না মধুমিতা তোমার এই রূপ যৌবন চিরকাল থাকবে না তখন তুমি কি করবে কি করবো আবার? সিনেমায় অভিনয় ছেড়ে দিয়ে রেডিওতে নাটক করব। রেডিও নায়িকাকে কেউ তো চোখে দেখতে পায় না, তারা শুধু কানের নায়িকা, কানে। তা চলো এবার আমরা বিয়েটা সেরে ফেলি তোমরা বাঙালি ছেলেরা বিয়ের ফুল ফুলতে না ফুটতে তাকে নিয়ে বিয়ের মালা গাঁথতে শুরু করো। বিয়ের পিড়িতেই যে প্রেমের পূর্ণ প্রকাশ মধুমিতা বিয়ে হচ্ছে প্রেমের সমাধি মন্দির, প্রেমের আসল মজা তো বিয়ের আগে, তাই যত খুশি পারো সেই মজাটা লুটে নাও। প্রেম তোমার কাছে মজা Yes, my darling. মৃতা मेरा दिल प्यार का दीवाना दीवाना
কেন? কতদিন পরে এলে বলো তো? কেন কত পরশু তো তাতে এসেছিলাম। কি হয়েছে? তারপর তো 48 ঘন্টা কেটে গেছে। মিতা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তোমরা কতটা সেরে নাও, আমি চট করে ঘুরে আসি। আজকের পত্রিকায় মধুমিতার একটা ইন্টারভিউ বেরিয়েছে, সেটা কিনে না হয় ততক্ষণ তার ছবির সঙ্গে কথা বলি। পেপারে আমার ছবি বেরিয়েছে, তাহলে আমার জন্য একটা পেপার কিনে আনো প্লিজ। দেখি ওই কাগজে তোমার অচেনা চেহারা নতুন করে চিনতে পারি কি না। এবারে বলো কি বলবে? মিতা, কাল তোমাকে একবার আমাদের বাড়িতে আসতে হবে। তোমাদের বাড়িতে? হ্যাঁ, বাবা তোমাকে দেখতে চেয়েছেন। আমাকে? বাবা হঠাৎ করে আমার বিয়ে ঠিক করেছেন, তাই বাধ্য হয়ে বাবাকে সব কথা খুলে বলতে হয়েছে। কিন্তু কাল তো আমি যেতে পারবো না। পারবে না কেন? আর সকালে ট্রেনে আমি মুম্বাই যাচ্ছি। মুম্বাই যাচ্ছ? একটা হিন্দি ছবিতে সাইন করেছি, সেই ব্যাপারে তা ফিরবে কবে? মাসখানেক লেগে যাবে। অসম্ভব, ততদিন বাবা অপেক্ষা করতে পারবেন না। তুমি মুম্বাই যাও, ক্যান্সেল করে দাও। তা কি করে হয়? অনেক টাকার ব্যাপার, অ্যাডভান্সও নিয়ে নিয়েছি। তাতে কি হয়েছে? বিয়ের পর তো তোমাকে অভিনয় ছাড়তে হবে। অভিনয় ছাড়তে হবে? হ্যাঁ, আমার বাবা তার পুত্রবধূকে কিছুতেই অভিনয় করতে দেবেন না। কি বলছো গো? নায়িকা মধুমিতাকে ঘোমটায় মুখ ঢেকে তোমাদের রান্নাঘরে মশলা করতে হবে বুঝি? ঠাট্টা করো না মিতা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। তাহলে বিয়ের ব্যাপারটা এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, মুম্বাই থেকে ফিরে এলে এই ব্যাপারে কথা বলবো। আমার চেয়ে মুম্বাই যাওয়াটা তোমার কাছে এত বড় হলো? আমি যে তোমাকে নিয়ে যাব বলে বাবাকে কথা দিয়ে এসেছি। কি করবো বলো? আমি যে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছি, যেতে আমাকে হবেই। ঠিক আছে, তাহলে এখনই আমাদের বাড়িতে চলো। এইভাবে হঠাৎ করে কোনো কিছু সিদ্ধান্ত করা যায় না সজল, আমাকে কটা দিন ভাববার সময় দাও। মিতা, সময় কারোর জন্য থেমে থাকে না মিতা। কাল সকালের মধ্যে তুমি যদি আমাদের বাড়িতে আসতে না পারো তাহলে আমাদের দুজনের পথ হবে আলাদা। কথাটা জানিয়ে দিয়ে গেলাম। দাও, শুনে যাও সজল, শুনে। আরে আজ মধুমিতা সজলের পেছনে ছুটছে দেখছি। দূর বোকা, তুমি থাকতে ওর পেছনে ছুটতে যাবো কেন? সত্যি বলছো? সজল হঠাৎ করে বিয়ে করার জন্য খেপে উঠেছিল, তাই তোমার কথা ফাঁস করে দিয়েছি। রেগে গিয়ে বসলাম। মিতা, থাক, ব্যাপারে নেছো দাও। এই নাও। কি কি ছবি বেরিয়েছে? চেনাই যায় না, তার সঙ্গে মাত্র 5-6 লাইন লেখা। আজ ধানবাদের কাছে টেন্ডুরকুট রায় বৌল মারা গেছে। কবি, এই খবরটা ছাপানোর জন্য অন্য খবরগুলো মাঠে মারা গেছে। কবি, মিতা, সজল চলে গেছে। এই মুহূর্তটা শুধু তোমার আর আমার। কবি। না না ঠাকুরজি, এ কথা আমি বিশ্বাস করি না। যত বড় দুর্ঘটনা ঘটুক না কেন, ওর কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু বৌদি, আমাদের দেশের বাড়ি যেতে হলে তো ধানবাদ দিয়ে যেতে হয়, আর অ্যাক্সিডেন্টটা তো ধানবাদের কাছেই হয়েছে। আমি সব জানি, তবু বলছি তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। ওর কিছু হলে আমি ঠিক বুঝতে পারতাম। আশা করি বড়দা ভালোই আছে, সুস্থ আছে। তবু এত বড় একটা দুর্ঘটনার পর দুশ্চিন্তা না করে কি থাকা যায়? ঠাকুরজি, ভগবানের উপর আমার বেশি ভরসা। ভগবান সহায় ছিলেন বলে অমন মহাদেবের মতো স্বামী পেয়েছি, তোমাদের সকলকে পেয়েছি। তাই ভগবান আমাদের সংসারে কোনো ক্ষতি করতে পারে না ঠাকুরজি, কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু বৌদি, বড়দা তো ফেরার কথা ছিল আজ সকালে, অথচ সন্ধে হয়ে গেল, দাদা এখনো ফিরে এলো না। কি করে ফিরবে? অ্যাক্সিডেন্টে যে রাস্তা বন্ধ হয়ে গেছে। তাছাড়া ও ওখানে গেছে টাকার জন্য, সে ব্যাপারে তো আটকে যেতে পারে। তোমরা কিচ্ছু চিন্তা করো না, ট্রেন চললেও ঠিক আস্তে আস্তে ফিরে আসবে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বহু লোক মারা গেছে, তবু ব্যাপারটার গুরুত্ব তুমি বুঝতে পারছো না? ভগবান সহায় ছিলেন বলে ওই মানুষটার হাতে আমি সিঁদুর পরেছি। তাই তো আমার এই স্মৃতির সিঁদুরের জোর সম্বল করে ভগবান ওকে সব বিপদ থেকে ফিরিয়ে নিয়ে আসবেন ঠাকুরজি, সব বিপদ থেকে ফিরিয়ে নিয়ে আসবেন। বৌদি, তোমার মনের জোর আর পুণ্যের ফলে এই সংসারটাকে বাঁচিয়ে রেখেছো, তবু একটা খবর না আসা পর্যন্ত কি করে নিশ্চিন্তে ঘুমাবো বলতে পারো? ঠাকুরপো দুপুরবেলা হাওড়া স্টেশনে গেছে খবর আনতে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। এ সব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্য দাদাকে ধানবাদে যেতে হয়েছিল। আমি সব অশান্তির মূলে বৌদি, আমি সব অশান্তির মূলে। কিসের অশান্তি? কেন তোমরা অবুঝ হচ্ছ? একটা মানুষ কাজে গেছে, আজ না হয় কাল ফিরবে, এর মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না। তাছাড়া তোমরা বারবার একটা কথা বলে আমার মনটাকে কেন দুর্বল করে দিয়েছ? খবরটা শোনো। আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ্ত সান্যাল। আজকের বিশেষ খবর হলো আপ জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনটি প্রায় 90 কিলোমিটার গতিবেগে ধানবাদের দিকে ছুটে যাচ্ছিল। ধানবাদের দুটো স্টেশন আগে কালুবাথান স্টেশনের মুখেই ট্রেনটি প্রচন্ড গতিতে একটি
একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে ধাক্কা মারে। জম্বু দাওয়াইয়ের ইঞ্জিনটি মালগাড়ির উপরে উঠে যায়, আর পেছনে দুটো বগি প্রচন্ড সংঘর্ষে তালগোল পাকিয়ে লাইন থেকে ছিটকে পড়ে। রেল কর্তৃপক্ষের মতে মৃতের সংখ্যা প্রায় 45। আজ রেলমন্ত্রী বিশেষ বিমানে ধানবাদ এসে পৌঁছেছেন এবং মৃতের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও গভীর শোক প্রকাশ করেছেন। আর সেই সঙ্গে সঙ্গে উচ্চ পর্যায়ের তদন্তের কথাও ঘোষণা করেছেন। আকাশবাণী থেকে প্রচারিত বিশেষ বাংলা সংবাদ এখানেই শেষ হলো। আই ভগবান, এখন আমি কি করব? চুপ করো মা, চুপ করো। বর্দা কোন ট্রেনে ফিরছে তা তো আমরা জানি না, তার আগেই তুমি কাঁদছো কেন? ওরে তোরা একবার ওর খোঁজ করতে পারিস না? বিপদে ধৈর্য হারাবেন না মা, আপনার চোখের জলে যে ওর অকল্যাণ হবে মা। তুমি থামো বৌমা, মা। আমাকে আর শিখিও না। মা হওয়ার মর্ম তুমি কি করে বুঝবে? একটা সন্তান যদি পেটে ধরতে, তাহলে বুঝতে মায়ের প্রাণ কতখানি কাঁপছে। মা, সন্তান নেই বলে স্বামী তো আমার একমাত্র অবলম্বন মা। আমার জীবনে আশা ভরসা সবকিছু, ওর ভালো মন্দ কিছু হয়ে গেলে কারোর যে আমার কম সর্বনাশ হবে না মা, আমার কম সর্বনাশ। চুপ করো বৌদি, চুপ করো। এই সময় তুমি অমন কথা বলো না। আমার মন বলছে বর্দা আজই ফিরে আসবে। ইচ্ছে থাকলেও ফিরে আসার কোনো উপায় নেই রে বউ, বর্দা, কারণ ওই লাইনের সমস্ত ট্রেন বন্ধ, একটি ট্রেনও যাতায়াত করছে না। কেন তুমি ওকে বৃহস্পতিবার বার বেলায় যেতে দিলে বৌমা? বৌদির কি দোষ মা? বৃহস্পতিবার কি ট্রেন চলে না? না লোকে যাতায়াত করে না? ওরে তোরা আমাকে একবার ওর কাছে নিয়ে চল। শুনলেন তো মা, অ্যাক্সিডেন্টে রাস্তা বন্ধ হয়ে গেছে, ট্রেন চললে ও ঠিক ফিরে আসবে। চলুন মা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবেন। এর মধ্যে তুমি রান্না বান্না করেছো? আমার তো এসব কথা কিছুই মনে থাকে না। আমি কি ভুলতে পারি মা? সংসার তো আর না খেয়ে থাকবে না, তাছাড়া ওর একার জন্য সবাই কেন না খেয়ে থাকবেন? আমি তো আছি, আমি না হয় ওর জন্য অপেক্ষা করে থাকবো। বিমল বাবু, বিমল বাবু, এ কি আপনি? দাদার কোনো সংবাদ পেয়েছেন? হ্যাঁ, এইমাত্র ধানবাদ থেকে একটা জিনিস এসেছে। দেখুন তো এটা আপনারা চিনতে পারেন কিনা। কি এটা তো ওর হাত ঘড়ি। ও কোথায় আছে, কেমন আছে? আমরা যতদূর সংবাদ পেয়েছি, বিজয় বাবু হাওড়া স্টেশন থেকে ওই জম্বু তাওয়াই এক্সপ্রেসে যাচ্ছিলেন। জম্বু তাওয়াই এক্সপ্রেস মানে যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, উনি রিজার্ভেশন টিকিটও পেয়েছিলেন, আর সেই রিজার্ভেশনের লিস্ট থেকে নাম্বার নিয়ে আমাদের কাছে ফোন করে জানানো হয়েছে ট্রেন দুর্ঘটনায় বিজয় বাবু মারা গেছেন। না, মিথ্যা মিথ্যা মিথ্যা। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। হিসাবের খাতায় যা লেখা আছে সব মিথ্যা। আপনি কি বলছেন জামাই বাবু? আমি আপনাকে মিথ্যে কথা বলবো? হ্যাঁ, তাই বলছো। আমার কারখানায় কিছুতে লোকসান হতে পারে না চন্দ্রশেখর। আগে চন্দ্রশেখরকে? আমার নাম তো চন্দ্রমোহন। হ্যাঁ, চন্দ্রমোহন মানে একেবারে অমাবস্যার চাঁদ। তা এত জায়গা থাকতে আমার আকাশে উদয় হলে কেন বলতে পারো? আপনার ভাগ্য ভালো তাই, নইলে দেশের বাড়িতে আমার কিসের অভাব? দেশের বাড়ি? আরে দেশের বাড়ি বলতে তো একটা ঝুপড়ি। এবার আমি তোমাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, দয়া করে তুমি এখান থেকে বিদায় হও। আপনি কি সিরিয়াসলি কথাগুলো বলছেন জামাই বাবু? জীবনের সে সিরিয়াস কথা আমি বলিনি। আমার মনে হয় আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। তোমার সঙ্গে ঠাট্টা করার সময় বা সাথ আমার কোনোটাই নেই। এবার দয়া করে তুমি আমার বাড়ি ছেড়ে চলে গেলে আমি হাফ ছেড়ে বাঁচবো। ও, আপনি বোধহয় আমাকে অপমান করছেন। আবার বোধহয় কেন বলছো? আমি সত্যি সত্যি অপমান করছি। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে জামাই বাবু। এরপর হাজার সাদাসাদি করলেও একটা দিনও আমি এখানে থাকবো না। কেউ তোমাকে সাদাসাদি করবে না, তুমি পথ দেখতে পারো। ঠিক আছে ঠিক আছে, আমি চলেই যাবো। বাঁচালে, চলো দারোয়ানকে দিয়ে আমি একটা ট্যাক্সি আনিয়ে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, আগে সজলের বিয়েটা হয়ে যাক। সজলের বিয়ে পর্যন্ত এখানে থাকবে? নিশ্চয়ই, আরে আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? তারপর একটা দিনও আমি এখানে থাকবো না। ও, তার মানে আমার সর্বনাশ সম্পন্ন করে তারপর যাবে, তাই তো? না স্যার, আসল চোরকে আমি হাতে নাতে ধরে ফেলেছি। এই চাঁদ বাবুর ঘর থেকে হিসেবের আসল খাতা আমি কিন্তু বার করে এনেছি। দেখি, দেখি। এই নিন স্যার, এই নিন। হ্যাঁ, এই তো সেই আসল খাতা। এই তো এখানে স্পষ্ট লেখা আছে গত মাসে কোম্পানির পুরো প্রোডাকশন হয়েছে। আমি কি আপনাকে বলেছি যে মাল প্রোডাকশন হয়নি? তাহলে লোকসান হবে কি করে? বিক্রি না হলে মাল তো গোডাউনেই থাকবে। গোডাউন একেবারে খালি, মাল কোথায়? মাল জামাই বাবু,
আমাকে কি একটা চাকরের কাছে জবাব দিতে হবে? একটা কথা মনে রাখবেন মামা বাবু, যে চাকরি করে সে কিন্তু চাকর। আপনি স্যারের কারখানায় চাকরি করেন আর আমি স্যারের বাড়িতে চাকরি করি, অতএব আপনি আর আমি দুজনে কিন্তু একই জাতের লোক। শুনছেন জামাই বাবু ও কি বলছে? দুর্গা আমার মনের কথাটাই বলেছে। হ্যাঁ? ব্যবসায় শালা ভগ্নিপতি বলে কিচ্ছু নেই। ও যা বলছে তার জবাব দাও। আপনি যখন আমাকে বিশ্বাস করছেন না, তখন জবাব দিয়ে কি লাভ? আপনাকে একটা প্রশ্ন করছি মাননীয় মামা বাবু, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে ব্যাংকে ঢুকতে দেখে একদিন আমি কিন্তু আপনার পিছু নিয়েছিলাম। ব্যাংকে গিয়ে দেখলাম আপনি বান্ডিল বান্ডিল টাকা জমা করছেন। এত টাকা আপনি কোথায় পাচ্ছেন? আমার পার্সোনাল ব্যাপারে আমি কাউকে জবাবদেহি করি না। জবাব দেওয়ার মতো মুখ আপনার নেই। এই দেবতার মতো মানুষটার বুকের ওপর বসে আপনি তার দাড়িও দুর্গাপদ একটা চাকর, ও চুরি করলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারে, কিন্তু তোমাকে কি করব বলতে পারো? সারা মাসের প্রোডাকশন গোডাউন খালি, অথচ 1 পয়সার মাল ডেলিভারি হয়নি। কি করব? ইঁদুরে যে খাতাপত্রগুলো সব খেয়ে ফেলেছে, আমি হিসেব মেলাতে পারিনি। ইঁদুর শুধু ধান খায় না, ইঁদুর শুধু ধান খায় না, ইনাদের মতো ভদ্রলোকেদের মানব বাঁচায়। মনে রাখিস আমি হলাম এই বাড়ির আত্মীয়। আত্মীয় হওয়া এত সহজ কথা নয়। কথাই বলে না, সাপ সালা জানোয়ার, এরা কেউ কখনো হয় না আপনার। সুযোগ পেলেই কামড় বসিয়ে দেবে, কামড়। দিন স্যার খাতাটা দিন, আর এই নিন খবরের কাগজ। কি কালুবাথানের ট্রেন দুর্ঘটনায় হাবিলদার বিজয় রায় মারা গেছে? এ হতে পারে না। হে ভগবান, এ তুমি কি করলে? এমন একটা খাঁটি মানুষকে তুমি পৃথিবী থেকে সরিয়ে নিলে। উনি মানুষ ছিলেন না স্যার, উনি ছিলেন একজন দেবতা। তাই শয়তানের পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নিলেন স্যার, নিজেকে সরিয়ে নিলেন। আমাকে আজ একবার বিজয়ের বাড়িতে যেতে হবে। এত বড় বিপদের দিনে ওদের পাশে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। ওখানে যাওয়ার কি দরকার জামাই বাবু? আপনি তো মধুমিতার সঙ্গে সজলের বিয়ে দিচ্ছেন। মধুমিতা এখনই এ বাড়িতে এলো বলে। না, মধুমিতার কোনোদিন এ বাড়িতে আসবে না। কেন কেন আসবে না কেন? আমার বাবার সঙ্গে দেখা করার চেয়ে অনেক জরুরি কাজ আছে তার। কি কাজ? সে মুম্বাই যাচ্ছে হিন্দি ছবিতে অভিনয় করার। ঠিক আছে, আজ না হয় পরে একদিন আসবে। না, আর কোনোদিন আসতে হবে না। আমার বাবার আমন্ত্রণ হচ্ছে অন্য কাজ যার কাছে বড়, সে কিছুতেই এই মুখার্জি বাড়ির বউ হতে পারে না। রাগের মাথায় অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো না সজল। আমি ভেবেই বলছি মামা, যার জন্য এই রাজ্য ছেড়ে আমি একদিন চলে যেতে চেয়েছিলাম, আজ সামান্য হিন্দি ছবির হাতছানিটুকু সে ছাড়তে পারলো না। কিন্তু সজল, কোনো কিন্তু নয় মামা, একটা ভাঙা কাজকে আমি কোহিনূর মনে করেছিলাম, কিন্তু আজ বুঝতে পেরেছি মধুমিতা আমাকে নিয়ে শুধু খেলাই করেছে, ভালোবাসেনি কোনো। তুমি কি আরো কিছুদিন তার জন্য অপেক্ষা করতে চাও? না না বাবা, মধুমিতাকে আমি মন থেকে মুছে ফেলেছি। যেমন তোমার ইচ্ছা, কিন্তু সজল, এদিকে যাবার একটা বিরাট বিপদ হয়েছে। এই মাত্র কাগজে পড়লাম ট্রেন দুর্ঘটনায় বিজয় মারা গেছে। আমি এখনই ওদের বাড়িতে যাচ্ছি। আমি কি ওদের পাকা কথা দিয়ে আসতে পারি? হ্যাঁ বাবা, চেনা পথটাই যখন হারিয়ে গেছে, তখন অচেনা অন্ধকারকে মেনে নিতে সজল, আমার কোনো আপত্তি নেই বাবা। সজল, আমার কোনো আপত্তি বাবরে, বাবা, আমার কোনো আমি জানতাম সজল একটা মরিচিকার পিছনে ছুটে চলেছিল, তবে এত তাড়াতাড়ি যে ভুল ভাঙবে সেটা আমি ভাবিনি। দুর্গা, তুমি কি আমার সঙ্গে ওদের বাড়িতে যাবে? না, ওখানে আপনারা যাবেন না জামাই বাবু। ওই হাবিলদারের বোনের সঙ্গে কিছুতেই সজলের বিয়ে হতে পারে না। কেন? মেয়েটির অপরাধ? ওই রকম একটা অপয়া মেয়েকে এ বাড়ির বউ করে আনা যায় না।
অপয়া? নিশ্চয়ই। আরে বিয়ের কথা পাকা হতে না হতেই যার দাদা মারা যায়, সে অপয়া নয় তো কি? না, আমার ঠাকুরজি অপয়া নয়। আসুন আসুন, আমি এক্ষুনি আপনাদের বাড়ি যাচ্ছিলাম। আরে আপনি বিজয় বাবুর স্ত্রী, এখনো রঙিন শাড়ি শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছেন। আরে আপনার স্বামী তো। না, এ কথা আমি বিশ্বাস করি না। উনি কিছুতেই মরতে পারেন না। কিন্তু খবরের কাগজের প্রথম পাতায় খবরটা তো বেরিয়েছে বৌদিমণি। জানি, কাগজ আমিও পড়েছি। তাছাড়া থানা থেকে হাতঘড়িটা আমাকে দিয়ে গেছেন। ওই হাতঘড়িটার উপর বিশ্বাস করে আমি আমার স্মৃতির সিঁদুর মুছে ফেলতে পারবো না। আপনার কথা ঠিক বুঝলাম না। দেখুন, দুর্ঘটনার পর আমি ওখানে গিয়েছিলাম, ওখান থেকেই আমি এসেছি। ওখানে শুধু হাতঘড়িটা পাওয়া গেছে, আমার স্বামীর মৃতদেহ পাওয়া যায়নি। তাই ওই হাতঘড়িটার পেছনে ওর নাম লেখা ছিল বলে সবাই ভেবে নিয়েছেন উনি আর বেঁচে নেই। বেঁচে থাকলে কি আর ফিরে আসতেন না? আসবেন, নিশ্চয়ই আসবেন। সাবিত্রী স্মৃতির সিঁদুর যমরাজের কাছ থেকে সত্যবানকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। তাই আমার এই স্মৃতির সিঁদুরের জোর সম্বল করে আমাকে কাছে ওর জন্য অপেক্ষা করে থাকতেই হবে। আজকালকার যুগে ওই সব কথা শুনলে লোকে পাগল বলবে। যে যা খুশি বলে বলুক, যেহেতু আমার স্বামীর মৃতদেহ পাওয়া যায়নি, তাই হিন্দু শাস্ত্র মতে 12 বছর আমি ওর জন্য অপেক্ষা করে থাকবো। তারপর যদি উনি না ফেরেন, তখন আমি শাঁখা ভাঙবো, সিঁদুর মুছবো, সদ্য শান্তি করবো। তার আগে আমি বিধবার শ্বাস ছাড়তে পারবো না, কিছুতেই না। ভগবানের কাছে প্রার্থনা করে তিনি যেন আপনার মনস্কামনা পূর্ণ করেন। ভগবান কি করবেন জানি না, কিন্তু আমি যে ওর ইচ্ছা পূর্ণ করতে আপনার কাছে এতটা পথ অতিক্রম করে ছুটে এসেছি। উনি যে সামনের মাসে 5 তারিখে আমার ঠাকুরজির বিয়ের দিন পাকা করে গিয়েছিলেন, ওই দিনটায় আমি আমার ঠাকুরজির বিয়ে দিতে চাই। নিশ্চয়ই দেবেন। আমি বিজয়কে কথা দিয়েছিলাম, সে কথাটা আমাকে রাখতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজ আমি নিশ্চিত হয়ে বাড়ি ফিরছি। বাড়িতে এখন অনেক কাজ যায়। স্যার, গাড়ি করে নাকি স্টেশন পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। না থাক দাদা, কষ্ট করে আর আপনাকে যেতে হবে না। ভগবান যখন জীবন যুদ্ধে আমাকে একা করে দিয়েছেন, তখন আমি একাই পথ চলতে পারবো। তাছাড়া ওই মানুষটা কোনোদিন কারোর কাছ থেকে হাত পেতে কোনো সাহায্য চায়নি। তাই ওর পায়ের চিহ্ন অনুসরণ করেই আমি একাই যেতে পারবো। আসি দাদা, আসি মেসে। একজন মহিলার কি অসাধারণ মনের জোর! আমাদের এই শিক্ষিত সমাজে এরকম মন পাওয়া যায় না দুর্গাপদ। আমাদের সমাজের মহিলারা হাঁ করে বসে থাকে কবে তার স্বামী চোখ বুঝবে, আর সেই মৃত স্বামীর টাকায় তারা স্বর্গ সুখে ভাসবে। কি যে বলেন না, যে মেয়েটা বিধবা হয়েও শতবার বেশে ঘুরে বেড়ায়, সে মোটেই ভালো মেয়ে নয়। কাউকে ভালো না বলাটাও মোটেই ভদ্রলোকের পরিচয় নয়। ঠিক কথাই বলেছে, কারণ 2 পাতা ইংরেজি পড়ে মানুষ কোনোদিন ভদ্রলোক হতে পারে না। এডুকেশন ইজ দ্য পারফেকশন অফ হিউম্যানিটি।